সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আপনাদের যে ধারাবাহিক যে এনসিটিভির ক্লাসগুলো চলতেছে, বিশেষ করে এনসিটিভি যে শেষের দিকে আমাদের যে এমসিকিউগুলো থাকে দুইটা বইয়ের, বিশেষ করে তপন স্যারের বই এবং ইসাক স্যারের বইয়ের, সেগুলো নিয়ে আমাদের যে কোয়েশ্চেন সলভিং ক্লাস বা আমাদের যে ওই প্রবলেম সলভিং ক্লাসগুলো কিন্তু চলতেছে। তো এর ধারাবাহিকতা আজকে আমরা একটা ভিন্নধর্মী ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে যে জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়। হ্যাঁ, জ্যামিতিক আলোক বিজ্ঞান, যেটা আপনাদের আসলে যারা বিশেষ করে 2000 কত সাল থেকে বলা যায়, মানে করোনার পরবর্তী যে ব্যাচগুলো আছেন এবং এখনো যারা চলতেছে, তারা আসলে এই শর্ট সিলেবাসের বাইরে অধ্যায়গুলো খুব বেশি পড়ে থাকেন না। কিন্তু আসলে যারা আমরা আসলে অনেক সময় যখন অফলাইন ক্লাসগুলোতে আমরা কিন্তু কিছু একটা হিন্টস দিয়ে দিই বা কিছু একটা জিনিস কিন্তু ধরায় দিই, বিশেষ করে এই চ্যাপ্টার থেকে আসলে কি কি পড়া লাগে। কারণ আমরা যখন ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টা পড়তে যাই, সেখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে কি প্রতিসরণাঙ্ক, অথবা যখন আমরা বিভিন্ন প্রকার স্পেকট্রাম বা বর্ণালীগুলো যখন পড়তে যাই, তখন কিন্তু যে প্রিজমের যে বেনিয়া সকলা এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে। তো এই জন্য আমরা আসলে ক্লাসে যখন পড়াই তখন কিন্তু বলে দেই যে এই অধ্যায়টা আসলে শর্ট সিলেবাসের বাইরে থাকলেও কোনো না কোনোভাবে কোয়েশ্চেন দেখেন এই চ্যাপ্টার থেকে প্রতি বছর চলে আসছে, বা একদম বেসিক কোয়েশ্চেন যেগুলোকে বলে প্রতিফলন, প্রতিসরণ, সংকট কোণ, দেন আপনাকে প্রিজম, লেন্স। বিশেষ করে লেন্সের ব্যবহার তো আপনাকে যে কোনো জায়গাতে করতে পারে কোয়েশ্চেনে। আপনাকে কেউ যদি বলে ভাই এটা তো কেন ভার্সিটিতে শর্ট সিলেবাসের বাইরে থেকে দিল, এটা খুবই কমন কোয়েশ্চেন। লেন্সের যে কোয়েশ্চেনগুলো, যে আপনি উত্তল লেন্স, অবতল লেন্স, আমাদের যে চোখের যে রোগগুলো আছে, মায়োপিয়া, হাইপারমাট্রোপিয়া, তারপর হচ্ছে বার্ধক্যের যে দৃষ্টিগুলো, চালসি দৃষ্টি, সেইগুলো থেকে পরীক্ষা কিন্তু কমন কোয়েশ্চেন আসতে পারে। সো আপনি আসলে মানে কোনোভাবেই মানে হতে পারবেন না, বলতে পারবেন না যে এগুলো ভাই আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন। নো। সো এই জন্য আমাকে এই চ্যাপ্টারটার উপর, বিশেষ করে এই চ্যাপ্টারের উপর বেশি গুরুত্ব দিতেই হবে। সো আমরা দেখবো, যেহেতু আপনাদের এই চ্যাপ্টারটাতে একটা বেসিকের প্রবলেম থাকে, যেহেতু আমাদের এটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস, মানে আলটিমেটলি এনসিটিভি কোয়েশ্চেন সলভিং ক্লাস, তো এখানে আসলে খুব বড় করে বেসিক দেখানোর সুযোগ হয়তো থাকবে না। তবু চেষ্টা করবো আপনাদের যতটুকু মিনিমাম বেসিক দিলে আপনি কোয়েশ্চেনটা বুঝবেন, ততটুকু দিয়ে আমরা আসলে সবগুলো কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবো। সো আমরা কথা না বাড়িয়ে তাহলে আমাদের মূল পর্বে চলে যাই। সো আমরা প্রথমেই সেই আগের মতোই যে আমরা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইসাক স্যারের যে যাবতীয় যে এনসিটিভি কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবো, এবং সাইড নোট হিসেবে কথাটা রয়েই থাকলো যে আমরা চেষ্টা করেছি যে চিত্র আকারে যে কোয়েশ্চেনগুলো, যেমন এই চ্যাপ্টার কিন্তু অনেক চিত্রের কোয়েশ্চেন দেখবেন, যে আপনার কোথায় লক্ষ্যবস্তু থাকলে বিম্ব কোথায় হবে, বা এরকম বিষয়ে অনেক কিছু চিত্রের কোয়েশ্চেন কিন্তু এখানে আসে। এবং উদ্দীপকে বড় বড় উদ্দীপকের কোয়েশ্চেন থাকতে পারে, যেগুলো আসলে ক্যালকুলেটারের ব্যবহার মাস লাগবে, সেগুলো আমরা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আমরা ওই কোয়েশ্চেনগুলো দেখবো যেগুলো আসলে মেডিকেল স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে অ্যাডমিশন টেস্টে যেগুলো আসতে পারে, সো আমরা ওই কোয়েশ্চেনগুলোর উপর বেশি প্রায়োরিটি দিয়েছি বা এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখেছি। এবং আমরা রিপিট কোয়েশ্চেন অনেক কিছু কাটছাট করেছি। সো ওভারঅল দেখা যাক আমাদের কীরকম কোয়েশ্চেন এখানে থাকে। সো ফার্স্টে যে কোয়েশ্চেনটা আসছে, ভাইয়া কোন বর্ণের রশিকে মধ্যরশি বলা হয়? আপনারা নিশ্চয়ই সবাই জানেন ভাই, বেনি, আসহ, কলা। হ্যাঁ, সো আমরা যদি একটু পেনটাকে সিলেক্ট করে নিই, বেনি, আসহ, কলা। বেনি, আসহ, কলা, এটা হচ্ছে আলটিমেটলি কি, যখন তোমরা সূর্যের যে রশিটা আছে, সাদা যে রশিটা, এটা দেখতে সাদা মনে হয়, কিন্তু এটাকে যখন প্রিজমের মধ্যে ফেলবা, এখান থেকে এই 7টা রে বের হবে। তো 7টা রে বের হলে আলটিমেটলি এক্ষেত্রে আমরা জানি যে লেফট থেকে রাইটের দিকে গেলে তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পায়। এই জন্য আমরা কিন্তু বলি যে বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, লালে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কিন্তু এক্ষেত্রে যে মিডিয়াম যে জায়গাটা থাকে, যেমন আপনি বলতেন ভাই 7টার মধ্যে, তাহলে হলুদটা আসলে কেন মিডিয়ামে পড়ে গেল? কারণ খেয়াল করেন ভাইয়া, এখানে কি আছে, নীল এবং আসমানি। আসমানের কালার কিন্তু আমরা নীল বলি, তার মানে নীল এবং আসমানি কালারটা খুবই কাছাকাছি একটা কালার। সো এই দুইটাকে যদি আপনি একটা চিন্তা করেন, তাহলে কি বি মানে বে আসহ কলা, এরকম যাচ্ছে ব্যাপারটা। তাহলে বেগুনি, আসমানি, সবুজ, আর ওই পাশে কি কমলা লাল। তাহলে আলটিমেটলি এক্ষেত্রে দেখা যাচ্ছে হলুদটাকে আমরা চাইলে এই ক্ষেত্রে ওই সেন্স থেকে কি আমরা মধ্যরশি ধরতে পারি, কিন্তু এই জন্য আমরা সরাসরি মুখস্থ রাখবো যে হলুদকে কি বলা হয়, মধ্যরশি। পরীক্ষা আসে ভাইয়া যে ভাই তাহলে প্রাথমিক বা মূল প্রাথমিক বর্ণ কোনটি, হ্যাঁ, বা মূল বর্ণ কোনটি, এটা পরীক্ষা আসে যে মূল বর্ণ। আসলে এই যে আপনারা মেয়েরা কিন্তু অনেক কালার বের করে ফেলেন ভাই, পিঙ্কের মধ্যে একটু লাল এরকম বের করে ফেলেন, কিন্তু মূলত আমরা ছেলেরা বা আলটিমেটলি মানুষ আসলে মূলত যে 3টা বর্ণ চিনে, সেই 3টা বর্ণ কি ভাইয়া, সেই 3টা বর্ণকে বলা হচ্ছে লাশনি। কি বলা হয় ভাইয়া, লাশনি, লাল, সবুজ, নীল। আর যদি পরীক্ষা আসে যে প্রাথমিক বর্ণ আসলে কি, প্রাথমিক বর্ণ, তাহলে প্রাথমিক বর্ণ এবং আছে মূল বর্ণের মধ্যে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে যে এখানে নীলটাকে ভাই আসমানি বলতেছে, এতটুকুই। ওখানে বলা হচ্ছে কি আসল, আসল মানে কি আসমানি, সবুজ এবং কি লাল। হ্যাঁ, সো এক্ষেত্রে এই কথাগুলো মাথায় রাখতে হবে যে কোনগুলোকে মধ্যরশি বলা হয়, কোনগুলোকে মূল বর্ণ বলা হয়, কোনগুলোকে প্রাথমিক বর্ণ আসলে বলা হয়ে থাকে। সেক্ষেত্রে এই কথাগুলো আমাদের এই ব্যাপারটা মাথায়, এবং এখানে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা একটু বলে দিই যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমাদের ফ্রিকোয়েন্সি সম্পর্কে ঠিক উল্টা আমরা ভালোভাবে জানি। সেক্ষেত্রে কোয়েশ্চেন আসতে পারে যে কোনটা ফ্রিকোয়েন্সি কম, কোনটা ফ্রিকোয়েন্সি বেশি, অনেকগুলো কোয়েশ্চেন আসলে এখান থেকে হতে পারে। তারপর বলছে ভাই কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি, এই যে এই ব্যাপারটা এখানে চলে আসলো। তাহলে মাথায় রাখবেন যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিউ প্রতিসরণাঙ্ক এবং বিচ্যুতি, এদের সম্পর্কটা ঠিক হচ্ছে উল্টা। তার মানে যেই তরঙ্গ দৈর্ঘ্য, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার বিচ্যুতি হবে সবচেয়ে কি কম। এই জন্য দেখেন পরীক্ষা কিন্তু প্রায় এই কোয়েশ্চেনটা আসে যে কেন বিভিন্ন বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়। কারণ বিপদ সংকেতে আমরা লাল আলো ব্যবহার কারণটা হচ্ছে লাল আলোর বিচ্যুতি খুব কম, মানে এটা বেঁকে যায় কম, এই জন্য অনেক দূর থেকে আমাদের চোখে এসে লাগে। হ্যাঁ, এই জন্য বিচ্যুতিটা এটা কি কম বলে আমরা ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ব্যবহার করি। তাহলে বিচ্যুতি সবচেয়ে বেশি কি হবে, তাহলে যার ভাই তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, সেক্ষেত্রে সে আনসার হচ্ছে কি ভাইয়া, বেগুনি।
তারপর কি বলছে ভাইয়া, সরল অনুবীক্ষণ যন্ত্রে কি ধরনের প্রতিবিম্ব দেখা যায়? আমাদের দুই প্রকার অনুবীক্ষণ যন্ত্র, সেটা হচ্ছে সরল আর একটা হচ্ছে জটিল। জটিলটা কিন্তু আমরা যে বিভিন্ন বৈজ্ঞানিক, বিশেষ করে হচ্ছে দেখবেন বায়োলজিতে আমরা যেই জটিল যে অনুবীক্ষণ যন্ত্র আসলাম মানে আমরা রাখতাম, এখানে দুইটা ব্যাপার থাকলে হচ্ছে অভিলক্ষ্য, যেখানে আমরা তাকাইতাম, আর একটা হচ্ছে অভিনেত্র। হ্যাঁ, অভিলক্ষ্য মানে হচ্ছে যেখানে আমরা বস্তুটা দেখি, লক্ষ্য বস্তু, আর অভিনেত্র মানে চোখ দিয়ে আমরা যেখানে দেখি। এবং এক্ষেত্রে এটা কিন্তু অনেকগুলা বিষয়ে অনেক কিন্তু আর যেটাকে টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার থাকে। আর আরেকটা ছিল সরল অনুবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, সো এই যে দুইটা যন্ত্র, এগুলো কিন্তু আমরা খুব বেশি ইউজ করে থাকি। এবং সরল অনুবীক্ষণ যন্ত্র সবসময় আমরা মানে অনুবীক্ষণ যন্ত্র আসলে সবসময় আমরা কেন ব্যবহার করি, সেটা হচ্ছে ভাই বিবর্ধিত করে দেখার জন্য। তাহলে অবশ্যই অপশনে বিবর্ধিত কথাটা থাকবে, এবং সেটা কিন্তু কি সোজা করে, কারণ এটা কিন্তু খুবই একটা ম্যাগনিফিকেন্ট গ্লাস যে ব্যাপারটা, এটা কিন্তু এখানে জটিল কোনো প্রসেস নাই। আপনি সোজাভাবে দেখবেন এবং কি বড় করে দেখবেন। কিন্তু জটিল যে অনুবীক্ষণ যন্ত্র আছে এটা কিন্তু আপনি বড় করে দেখবেন, কিন্তু আলটিমেটলি কি উল্টা দেখবেন। কিন্তু উল্টা যখন আমার ইয়াতে যাই, চোখে যখন আমরা এটা দেখি, কারণ আমাদের মেন্টাল আমাদের স্নায়ুর যে ব্যাপারটা আছে, আমরা নিশ্চয়ই জানি হচ্ছে আমরা নিশ্চয়ই পড়েছি, যখন স্নায়ুতন্ত্রের চোখের যে ব্যাপারটা কীভাবে স্নায়ুতন্ত্রের সাথে ইনভলভ, তখন ওটা কিন্তু কি এই উল্টাটাকে কি আমাকে কি সোজা করে দেয় হচ্ছে আমাদের এই স্নায়ুতন্ত্র। সো আমরা এখানে এটা পড়বো হয়তো বা একটু পরে, যে জটিল কি করে সেও বিবর্ধিত করে কিন্তু উল্টা দেখায়, আর সরল কি করে সোজা দেখায় এবং কি বিবর্ধিত দেখায়। তারপর হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন রাশি কোনটি? মানে বিবর্ধন বের করার সূত্র হচ্ছে m = 1 + d বাই হচ্ছে f। কিন্তু পরীক্ষায় যদি বলে স্পষ্ট দশমিক ন্যূনতম দূরত্ব কথার উল্লেখ থাকে, তাহলে সূত্র হয়ে যাবে কিন্তু এটা। যদি স্পষ্ট দশমিক ন্যূনতম কথার উল্লেখ থাকে তাহলে ভাই স্পষ্ট দশমিক ন্যূনতম দূরত্ব আসলে ব্যাপারটা আসলে কি, এটা হচ্ছে ভাই কোনো একটা বস্তু স্বাভাবিকভাবে দেখতে গেলে মিনিমাম 25 সেন্টিমিটার দূরে রাখতে হয়, এটাকে বলা হচ্ছে স্পষ্ট দশমিক ন্যূনতম দূরত্ব। আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন যে ক্যামেরা যখন ফোকাস করতে চান, একদম কাছে গিয়ে কিন্তু ফোকাস করেন, একটা মিনিমাম ডিস্টেন্স রাখতে হয়। সেই ডিস্টেন্সটা কত ভাইয়া? সেই ডিস্টেন্স হচ্ছে 25 সেন্টিমিটার। সেম কাহিনী একটাই, দেখেন আমাদের চোখের এই টোটাল বডিটা কিন্তু একদম প্লেন গোল, কিন্তু দেখেন এই চোখের একটু গর্ত হয়ে আছে, মানে এখানে একটা ডিস্টেন্স কিন্তু ক্রিয়েট করা আছে, কারণ আমরা যখন চশমাটা পরি যাতে একটু উপরে পড়তে পারি, মানে মিনিমাম 25 সেন্টিমিটার একটা গ্যাপ যাতে এখানে ক্রিয়েট করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। অলরেডি আমি এটা ব্যাখ্যা বলছি, জটিল কি করবে, এটাও বড় করে দেখবে কিন্তু এটা উল্টা করে দেখাবে। তার মানে হচ্ছে কি উল্টা এবং হচ্ছে কি বিবর্ধিত করে দেখাবে, এটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্রের হয়তো বিবর্ধনের সূত্র দেখবো, দেন হচ্ছে ফোকাস পয়েন্টের সূত্র দেখবো, সো এগুলো আমরা আলোচনা করবো একটু পরে, দেখবেন ম্যাথগুলো যখন আসবে। আবার বলছে যখন সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়, আলোর বিচ্যুতি আসলে কেমন হবে? হ্যাঁ, সাদা আলো যখন প্রিজমের মধ্যে প্রতিষ্ঠিত হবে, তখন সেটা হচ্ছে হলুদ অপেক্ষা বেশি এবং বেগুনির জন্য বেশি। হ্যাঁ, হলুদ অপেক্ষা বেগুনির জন্য সবচেয়ে বেশি হবে, কারণ আমরা জানি কেন বেগুনির জন্য বেশি হবে, কারণ আলটিমেটলি সাদা আলো যখন আপনি এরকম ভাবে ফেলবেন, এখান থেকে তো বেরোবে ভেনিয়ার শকলা। তো ভেনিয়ার শকলা যখন আপনি ফেলবেন, তাহলে কি বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আমরা বলছি যে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিচ্যুতি হবে কি সবচেয়ে বেশি, তার ক্ষেত্রে মিউ এবং বিচ্যুতি সম্পর্ক কি উল্টা। সো এই জন্য হচ্ছে হলুদ যে এক্ষেত্রে বেগুনি যে রংটা আছে, এর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, দ্যাটস এটার বিচ্যুতি কি হবে সবচেয়ে বেশি হবে। এই জন্য বলছে হলুদ অপেক্ষা বেগুনিটা কি হবে বেশি হবে বিচ্যুতিটা। হ্যাঁ, আচ্ছা। দেন বলছে ভাই নব দূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক দৃষ্টি ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধনের সূত্রটা কেমন? এই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের বলছিলাম যে দুইটা হচ্ছে ফোকাস দূরত্ব থাকে নব দূরবীক্ষণ যন্ত্র, একটা হচ্ছে কি অবজেক্টিভ ফোকাস দূরত্ব, আর একটা হচ্ছে অভিনেত্র, যেটা হচ্ছে আমরা এফই দিয়ে প্রকাশ করি অভিনেত্র, আর অবজেক্টিভ হচ্ছে এফও দিয়ে প্রকাশ করি। সো এই যে এফও এবং এফইর যে রেশিওটা, এটা বলা হচ্ছে কি নব দূরবীক্ষণ যন্ত্রের হচ্ছে কি বিবর্ধনের সূত্র। বিবর্ধন মানে কি, এটাকে যত বড় করে দেখা যায়। সো আনসার হচ্ছে কি খ। তারপর হচ্ছে আমরা একটু দেখি যে দূরবীক্ষণ যন্ত্রের ব্যবহার করা হয় কি। আমরা নিশ্চয়ই সবাই জানি যে দূরবীক্ষণ যন্ত্র যে টেলিস্কোপ যেগুলো থাকে, এই টেলিস্কোপ সবসময় পজিটিভ মানে বড় করে দেখবে। এই জন্য আমরা দেখবেন কেউ যদি দূরের জিনিস খুব স্পষ্টভাবে দেখতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি সচরাচর উত্তল লেন্স ব্যবহার করে থাকি। তাহলে আনসার হচ্ছে কি উত্তল লেন্স। হ্যাঁ, আচ্ছা। তারপর বলছে ভাই কি একটি নবদূরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ্য এবং অভিনেত্রে ফোকাস দূরত্ব দেওয়া আছে। একটু আগের কোশ্চেনটা দেখেন যে অভিলক্ষ্য এবং অভিনেত্রে ফোকাস দূরত্ব দেওয়া আছে, সেক্ষেত্রে আপনাকে যে কোশ্চেনে বলতো তার বিবর্ধনটা বের করো ভাইয়া, তার বিবর্ধনটা কি হইতো ভাইয়া যে 200 ডিভাইড বাই কত 10। হ্যাঁ, এটা হচ্ছে তুলে দিত তার কি বিবর্ধন। কিন্তু আমার কোশ্চেন এখানে চাইছে কি ভাইয়া, এখানে চাইছে লেন্স দুইটি দূরত্ব কত। তো পরীক্ষায় আসতে পারেন যে বিবর্ধন চাইলে উপরে কি, উপরে হচ্ছে ভাইয়া যে উপরে হচ্ছে কি অভিলক্ষ্য, নিচে হচ্ছে কি অভিনেত্র। কিন্তু যদি বলে যে এই যে যেই লেন্সটা আপনি ইউজ করতেছেন সেই লেন্সের টোটাল দৈর্ঘ্যটা কেমন, লেন্স দুইটির মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে L = f0 + fe। হ্যাঁ, এটা হচ্ছে লেন্স দুইটি মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র। তার মানে এই যে 200 + 10 আলটিমেটলি যোগ করলে কত 210, এটা হচ্ছে আলটিমেটলি লেন্স দুইটা ডিসটেন্স। সূত্র দুটো ভালোভাবে মাথায় রাখি, একটা হচ্ছে f = f0/fe, এটা হচ্ছে বিবর্ধনের সূত্র, আর এটা হচ্ছে লেন্স দুইটির দূরত্ব হচ্ছে কি দুইটার যোগফলের সমান। তারপর বলছে ভাইয়া কি কোনটির বিচ্ছরক মাধ্যম নয়।
মানে কোনটাতে আলো বিচ্ছুরিত হবে কম। হ্যাঁ, বায়ু তো একটা শূন্য মাধ্যম, এই শূন্য মাধ্যমে তার বিচ্ছুরিত হওয়ার কোনো সুযোগই নাই। পানি, গ্লিসারিন এবং কাঁচ দুইটা হচ্ছে বিচ্ছুরিত হয়, এই জন্য আমরা এর জন্য আলাদা আলাদা মান পাই। যেমন আমরা একটু করে ম্যাথ করলে লাগবে যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসংখ্যার মানটা হচ্ছে 1.3। একটা কোনো একটা সাপেক্ষে হতো, আপনি চাইলে এটা বলতে পারেন যে পানির প্রতিসংখ্যা হচ্ছে 1.3, অথবা বলতে পারেন আপনি হচ্ছে কাচের প্রতিসংখ্যা কত 1.52। আবার দেখেন আপনি বলতে পারেন ভাই হিরক আছে, হিরকের প্রতিসংখ্যা কত 2.41। এই মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, পরীক্ষা আমাদের এগুলো কাজে লাগবে। বিশেষ করে বায়ুর সাপেক্ষে পানি এবং বায়ুর সাপেক্ষে কাচ, এই দুইটা মান অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর আসেন ভাইয়া যে যে দুটির আলোর জন্য কৌণিক বিচ্ছরণ সর্বাধিক হবে, কৌণিক বিচ্ছরণ সর্বাধিক হবে বলছে। তাহলে আলটিমেটলি দেখেন কৌণিক বিচ্ছরণ কখন সর্বাধিক হয়, এখানে যে রঙগুলো আছে বিচ্ছরণ ব্যাপারটা আসলে কি, বিচ্ছরণ মানে একটা রং থেকে আরেকটা রঙের মধ্যে কি ডিফারেন্সটা, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে হবে যে আলটিমেটলি ডেল বি, হ্যাঁ ডেল বি মাইনাস কত ডেল আর, এটাকে বলা হচ্ছে কৌণিক বিচ্ছরণ। হ্যাঁ, তো ডেল বি মাইনাস ডেল মানে দুইটার মধ্যে কোনটার বিচ্ছরণটা সবচেয়ে বেশি হবে। আপনি খেয়াল করেন তো ভাই কি আছে এখানে, আপনার আছে হচ্ছে বেইনি, আসহ, কলা। হ্যাঁ, কারণ এই দেখেন বেগুনি এবং নীল এই দুইটার মধ্যে বিচ্ছরণ ক্ষমতা কি সবচেয়ে বেশি হবে। কিন্তু এই অপশন যেগুলো আছে দেখেন খেয়াল করেন তো, এই অপশনে আছে কি লাল আছে এবং বেগুনির পরে কি আছে নীল। যেহেতু এখানে একটা অপশনে বেগুনি কথা নাই, তাহলে বেগুনিটা যদি বাদ দেন তাহলে এটা থেকে আলটিমেটলি পরের ডিস্টেন্সটা সবচেয়ে বেশি কার হবে, নীল এবং কি লাল। একটা বিষয় মাথায় রাখবেন, একটা হচ্ছে বিচ্যুতি আর একটা হচ্ছে বিচ্ছুরণ। বিচ্ছুরণ মানে আলটিমেটলি কি দুইজনের মধ্যে যে কৌণিক বিচ্ছরণটা জানতে চাইছে, তার মানে কি অ্যাঙ্গেলে কতটুকু ডিফারেন্স, সেক্ষেত্রে নীল এবং লালের মধ্যে কি কৌণিক বিচ্ছরণ সবচেয়ে বেশি হবে। হোপফুলি এটা মানে গত বছরের মেডিকেল একটা কোয়েশ্চেন, যদিও সাইড নোটেশনটা এখানে দেওয়া নাই। তারপর কি বলছে ভাই, দুই বর্ণের আলোক রশ্মির জন্য একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.6 1.64। বলছে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক বা বিচ্ছরণ ক্ষমতা বের করে। এটা একটা জটিল ম্যাথ মানে এখানে ক্যালকুলেটর ব্যবহার লাগবে। তো আমরা একটু বিচ্ছরণ ক্ষমতা সূত্রটা দেখে রাখি। বিচ্ছরণ ক্ষমতাকে বেসিক্যালি যদি আমি এটা দিয়ে লিখি তাহলে বেসিক্যালি হবে উপরে হবে তাদের যে প্রতিসরাঙ্ক আছে না, এই প্রতিসরাঙ্ক ডিফারেন্স। এখন এখানে কোন কোন আলো দেওয়া আছে বলে দিচ্ছে যে এখানে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মানে দুইটা বর্ণ দেওয়া আছে। আমি ধরলাম যে একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে কি ওয়াই। বেসিক্যালি যেটা করতে হবে যে বড়টা মাইনাস ছোটটা করতে হবে, এবং নিচে যেটা হবে যে এই দুইজনের যে গড় আছে না, এই দুইজনের যে গড় মাইনাস কত হবে 1। এটা হচ্ছে আলটিমেটলি কৌণিক বিচ্ছরণ ক্ষমতার সূত্র। কি বললাম ভাইয়া, কৌণিক বিচ্ছরণ ক্ষমতার সূত্র কি, উপরে হচ্ছে যে দুইটা ইয়া দেওয়া থাকবে প্রতিসরাঙ্ক দেওয়া থাকবে তার দুইটা ডিফারেন্স, এবং নিচে হচ্ছে তার গড় -1। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মিউ এক্স মাইনাস মিউ ওয়াই ডিভাইড বাই মিউ -1। তাহলে ভাই মিউটা কি, মিউটা হচ্ছে ওই যে ওদের গড়, কার গড়, সেটা হচ্ছে মিউ এক্স প্লাস মিউ ওয়াই প্লাস কত 2। সো আমরা একটু দেখি তাহলে ওই দুজনের ডিফারেন্সটা কত। তাহলে 66 থেকে যদি 64 বিয়োগ করেন তাহলে উপরে আসবে ভাই কত 0.02। কেউ যদি ভাই এটা দেখে আনসার এটা দিয়ে আসেন, এই যে এটা দিয়ে আসেন, এই জন্য অপশন দেখেন লোভনীয় প্রস্তাব, সব অপশন শুরুতেই দেওয়া আছে, সেই ভুলটা করা যাবে না। নিচে করতে হবে আবার কি ভাইয়া, নিচে করতে হবে দুইটাকে গড় করতে হবে। দুইটা কত আছে ভাই 1.66 প্লাস 1.64 যোগ করলে কত আসবে 6 4 10 হাতে আছে 1, 6 6 12 12 12 আর 1 কত 13। হ্যাঁ, হাতে আছে 1 1 2 3, তার মানে 2.30। এটাকে 2 দিয়ে ভাগ করেন তাহলে তার কৌণিক বিচ্ছরণ মানে তার গড়টা আসছে 1.50। সো আলটিমেটলি 1.50 মাইনাস 1 থাকতেছে কত ভাই 0.02, নিচে থাকতেছে পয়েন্ট কত 5। সো 0.5 মানে কত ভাইয়া, 0.5 মানে হচ্ছে ভাইয়া আলটিমেটলি হাফ। সো আলটিমেটলি আমাদের এটার যে ক্ষমতাটা আলটিমেটলি এটা ক্ষমতা দাঁড়াচ্ছে উপরে 0.02, নিচে হচ্ছে হাফ। সো আলটিমেটলি আমরা যদি এটাতে ভাগ করি হাফ, হ্যাঁ, সো আলটিমেটলি কত আসছে 0.04 এর মতো মান আসতেছে, 0.04 এর মতো মান আসছে। সো আমরা কাছাকাছি হিসেবে আনসারটা 0.03 নিতে পারি। অ্যাকুরেট মানটা আসতেছে না এখানে, হ্যাঁ, অ্যাকুরেট মানটা এখানে আসতেছে না। সো আমরা যদি হ্যাঁ দেখি ক্যালকুলেশন ঠিকঠাক, এখানে 6 4 10 আসতেছে 1 6 6 12 12 2 12 6 4 10 6 6 12 12 1 13 আসতেছে 1 1 1 2 3। এখানে ঠিক আছে 2 দিয়ে ভাগ করলে আসতেছে, আচ্ছা একটু ভুল করে ফেলছি আমরা, হ্যাঁ 2.30কে আসলে বিয়োগ করলে 1.50 আসে না, একটু ভুল করে ফেলছি। আমরা যদি 2.30কে 2 দিয়ে ভাগ করি আসবে হচ্ছে 1.15, এরকম মানটা আসবে। হ্যাঁ 1.15, সরি ভাই, ম্যান ইজ মর্টাল, হ্যাঁ মানুষ মাত্রই ভুল, ঠিক আছে। সো 1.15। সো আমরা যদি এখানে বিয়োগ করার চেষ্টা করি তাহলে থাকবে হচ্ছে আলটিমেটলি কত 0.05। হ্যাঁ, তো 0.05কে আমরা যদি ভাগ করি তাহলে 0.02 ভাগ হচ্ছে 0.15। আপনি বলেন ভাই উপরে আছে 2 নিচে আছে 15, 2 মানে আপনি কত চিন্তা করেন, আপনাকে 200 চিন্তা করেন, ভাগ করলে আলটিমেটলি দেখেন এখন আনসারটা কিন্তু কি 0.03 আসবে। হ্যাঁ, সো আমরা কাছাকাছি আসলে গেছি, বাট যেহেতু এখানে সবগুলো অপশনই ভাই কাছাকাছি, কোনটা ছেড়ে কোনটা নিব, সো আনসার হচ্ছে এটা। সো আমরা বেসিক সূত্রটা ভালোভাবে মাথায় রাখি। দেন কি বলছে ভাইয়া, একটি প্রিজমের প্রিজম কোণ দেওয়া আছে, ন্যূনতম বিচ্যুতি কোণ দেওয়া আছে, বলছে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত। এই ম্যাথটা
মানে আপনার হচ্ছে যে এতবার পরীক্ষা আছে, এখানে তো কয়েকটা সাল দেওয়া আছে, এখানে এতবার একটা পরীক্ষা আছে এখানে সাল দিয়ে শেষ করা যাবে না। তবে এটা একটা শর্টকাট আছে, আমি একটা শর্টকাট আপনাকে আগে একটু বলে দেই। সেটা হচ্ছে বেসিক সূত্রটা বলি ভাই। এক্ষেত্রে তার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভাই সাইন উপরে হচ্ছে আমাদের প্রিজম কোণ প্লাস ন্যূনতম বিচ্যুতি কোণ ডিভাইড বাই 2, আর নিচে হচ্ছে ভাই সাইন প্রিজম কোণ ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমরা হচ্ছে তার কি প্রতিসরাঙ্কের সূত্র। বেসিক সূত্র হচ্ছে এখানে যে প্রতিসরাঙ্ক ইকুয়াল টু কি সাইন আই ডিভাইড বাই সাইন আর। আমরা নিশ্চয়ই সবাই জানি আপাতন কোণের সাইন এবং হচ্ছে কি প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে বলা হয় কি প্রতিসরণাঙ্ক। কিন্তু কথা হচ্ছে ভাই এই যে আই মানে কি আপাতন কোণ, তো প্রিজমের ক্ষেত্রে তার আপাতন কোণ হয় কি তার প্রিজম কোণ প্লাস বিচ্যুতি কোণকে 2 দিয়ে ভাগ, এবং তার প্রতিসরণ কোণটা হয় কি তার প্রিজম কোণটাকে 2 দিয়ে ভাগ করলে শুধুমাত্র তার প্রতিসরণ কোণটা চলে আসে। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি এই ম্যাথটা মানে ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। তবে একটা শর্টকাট প্রসেস আছে। শর্টকাট প্রসেস হচ্ছে যে আলটিমেটলি যে আপাতন কোণের স্কয়ার ইনটু কি হবে মিউ ইনটু হচ্ছে এ। হ্যাঁ, এটা হচ্ছে তার একটা শর্টকাট। হ্যাঁ, এটা একটা মানে এই ম্যাথটা করার জন্য একটা শুধুমাত্র এই ম্যাথটা করার জন্য এটা ইউজ করতে পারবেন যে কি ভাই যে ন্যূনতম বিচ্যুতি কোণের স্কয়ার ইনটু হচ্ছে মিউ ইনটু এ। তার ন্যূনতম বিচ্যুতি কোণ কত আছে ভাই 30। বা আমরা এটা এটা ব্যাপারটা একটু উল্টা হইলো যে মিউ এর স্কয়ার ন্যূনতম বিচ্যুতি কোণ ইনটু হচ্ছে এ। হ্যাঁ, এটা। অথবা আমি বললাম আরেকটা শর্টকাট আছে, আপনি যখন পরীক্ষা হলে এই 60 ডিগ্রি 30 ডিগ্রি এই কোণটা দেখবেন আপনার হাতে বাকি থাকবে আরেকটা মান, তার নাম হচ্ছে √2। এটা সবসময় মাথায় রাখবেন যে এটা একটা কি সমান্তরাল মান 60 30 এন্ড হচ্ছে কত √2। বলতে পারেন ভাই √2 কেন? আমি একটু আগে বলছিলাম বারবার দেখেন এই যে √2 আমি স্কয়ার লিখতেছি। হ্যাঁ, স্কয়ার লেখার মানে হচ্ছে কি যখন √2 কে আপনি স্কয়ার করবেন থাকবে তো 2, তখন 2 কে আলটিমেটলি এখানে যদি আপনি এ দিয়ে ভাগ করেন সো আলটিমেটলি এটা হয়ে যাবে তখন কি শর্টকাট। তাহলে আমি এটা লিখতে পারি a ইকুয়াল টু ডেল এম ইনটু হচ্ছে মিউ স্কয়ার। মূলত শর্টকাট হচ্ছে এটা। হ্যাঁ, মূলত শর্টকাট হচ্ছে এটা যে প্রিজম কোণ ইকুয়াল টু বিচ্যুতি কোণ প্লাস হচ্ছে তার কি প্রতিসরণাঙ্কের স্কয়ার। তো প্রতিসরণাঙ্কের স্কয়ার কত ভাই √2, এটাকে যদি স্কয়ার করেন আলটিমেটলি কত 2 এর সাথে এটা গুণ করলে আলটিমেটলি কত 30 ইনটু 60। সো √2 মানে কত 1.41। সো আমি আপনাদের জন্য সবচেয়ে যদি এটা মেডিকেল স্টুডেন্টের জন্য বলি ভাই এটা কি করবেন আপনি শুধু এই মানগুলো মাথায় রাখবেন যে 60 30 এন্ড কত √2 এই √2। সো এই তিনটা যে কোনো একটা যদি মিসিং থাকে ওটা হচ্ছে আনসার। 60 √2 অনেক সময় দেওয়া থাকলে আনসার 30, 60 দিলে আনসার √2 এন্ড 30 20 তে করলে আনসার হচ্ছে 60। আর যে কোনটা বড় সেই কোনটা হচ্ছে ভাই কি কোণ প্রিজম কোণ, যে কোনটা ছোট ভাই সেটা হচ্ছে কি কোণ বিচ্যুতি কোণ। এটা একটা মাথায় রাখবো এবং সেটা কি কোণ ন্যূনতম বিচ্যুতি কোণ। তারপর কি বলছে ভাইয়া যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে বেশি বিবর্ধন পেতে গেলে আসলে কি করা লাগে? তো বেশি বিবর্ধন আপনি পেতে গেলে অবশ্যই কি করতে হবে অভিলক্ষ এবং অভিনেত্রীর ফোকাস দূরত্ব কি করতে হবে কমায় ফেলতে হবে। কেন কমায় ফেলতে হবে? আপনি জানেন যে একটু আগে শিখে আসছেন যে এফ ইকুয়াল টু কি এফ নট ডিভাইড বাই কত এফি, আর এল ইকুয়াল টু কি ছিল এফ নট প্লাস এফি। সো এটা একটা বড় একটা বৃহৎ সূত্র আছে, এখানে খেয়াল করে দেখবেন যদি এই দুইটার ডিসটেন্সটা যদি আপনার আলটিমেটলি কমে আসে, বিশেষ করে ফোকাস পয়েন্টের যদি দূরত্বটা কমে আসে আলটিমেটলি তার বিবর্ধন পাওয়াটা তত বেড়ে যাবে। কিন্তু আপনি এটাকে যদি দূরে রাখেন আপনার কাছে এটা কিন্তু কি একটু কি কম মানে দেখতে কি বিবর্ধনটা একটু কি হবে কম মনে হবে। এই জন্য যদি তাদের দুইটা ডিসটেন্স যদি কম হয় আলটিমেটলি তার বিবর্ধন পাওয়ারটা কি হয়ে যাবে বেড়ে যাবে। তার কি বলছে ভাইয়া একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা 100, অভিনেত্রীর বিবর্ধন 5 হলে সেক্ষেত্রে অভিলেখ্যটা কত অলরেডি আমরা বলেছি। হ্যাঁ, সেক্ষেত্রে আনসারটা কি ওই যে 100 ডিভাইড বাই কত 5, আনসারটা কত হবে 20। হ্যাঁ, আনসারটা কত হবে 20। সেক্ষেত্রে অভিলক্ষর বিবর্ধনটা যেহেতু চাইছে তো আনসার কত 20। তারও কি বলছে ভাইয়া একটি নবদূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? নবদূরবীক্ষণ যন্ত্রে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে নবদূরবীক্ষণ যন্ত্র তো কোথায় এটার মানে আলটিমেটলি যে এটা লক্ষ্যবস্তুটা তো আমরা মানে কোথায় সেটা অনেক দূর থেকে দেখি, কিন্তু এটার বিম্বটা হবে কি টোটাল একদম অসীম। আমরা নিশ্চয়ই জানি অসীম থেকে যদি যখন ফোকাস পয়েন্টটা থাকে তখন তার ফোকাস দূরত্ব থেকে সেটা ভালো দেখা যায়। এখন কোশ্চেনে বলছে যে স্বাভাবিক ফোকাস যদি থাকে তাহলে তার বিম্বটা কোথায় মনে হবে তার বিম্বটা হচ্ছে কি অসীম মনে হবে। একটা কিন্তু ভাইস ভার্সা, অসীম থেকে একটা বস্তু আসলে তার ফোকাস দূরত্ব মানে তার আলটিমেটলি ইয়াটা হয় কোথায় বিম্বটা হয় ফোকাস দূরত্বে, আর যদি ফোকাস দূরত্বে স্বাভাবিক দেখা যায় তাহলে তার বিম্বটা জায়গা হবে কোথায় অসীম। হ্যাঁ, সো এটা আলটিমেটলি অনেক বড় একটা চার্ট আছে, চার্টটা আমরা হয়তো মেডিকেলে পড়ায় থাকি, আপনারা একটু খেয়াল করেন যে 1 হলে 4 5 এরকম বা 2 হলে 3 এরকম একটা কিন্তু চার্ট কিন্তু আমাদের বই আছে। তারপর দেখি তারপর বলছে একটি নবদূরবীক্ষণের লেন্স দুটির ক্ষমতা দেওয়া আছে 0.5 এবং 20। বলছে যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা আসলে কত হবে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেম শর্টকাট যে বড়টা মাইনাস ছোটটা সরাসরি আপনি বলবেন। হ্যাঁ, যে বড়টা মাইনাস কি ছোটটা। তো আলটিমেটলি খেয়াল করেন আপনি যে একটা দশমিক তুলে দেন, হ্যাঁ দশমিকটা তুলে আলটিমেটলি কত 200 ডিভাইড বাই 5 আলটিমেটলি কত 40। হ্যাঁ, এটা হচ্ছে তার কি
মানে এক্ষেত্রে যদি পরীক্ষা কখনো আসে যে সেক্ষেত্রে তার বিবর্ধন ক্ষমতা বের করে, তাহলে উপরে হচ্ছে কি বড় মান, নিচে ছোট মান, শর্টকাটে আপনি এটা মাথায় রাখেন। তারপর বলছে যে কাচের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের আলো পরিভ্রমণ করলে কোন বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। কোন বর্ণের আলোর বিবর্ধন মানে ইয়াটা ব্যাগটা সবচেয়ে বেশি? ব্যাগটা আমাকে মাথায় রাখবেন যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমরা একটু আগে এদের সম্পর্কটা উল্টা বলছিলাম, কাটটা মিউ, দেন বলছিলাম হচ্ছে বিচ্যুতি, দেন বলছিলাম হচ্ছে ফোকাস দূরত্ব। হ্যাঁ, এই কয়েকটা বিষয় কিন্তু বলছিলাম আমরা। আর একটা ব্যাপার আপনি বলে দেই যে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, হ্যাঁ, যার তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার কিন্তু ব্যাগটাও কিন্তু বেশি হবে। কারণ কি? কারণ আমরা নিশ্চয়ই জানি সি ইকুয়াল টু কি এফ ল্যামডা। তাহলে দেখেন সি এর সাথে আলটিমেটলি কি ল্যামডার কি তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কটা কি সমানুপাতিক। তাহলে যার বেশি তরঙ্গ দৈর্ঘ্য হবে তার কি ব্যাগটাও কি তত বেশি হবে। তাহলে কাচের মধ্যে দিয়ে বিভিন্ন আলো প্রবেশ করলে কোন বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি হবে? আনসার হবে কি লাল বর্ণে, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে বেশি। তারপর কি বলছে, ওই যে একটু আগে যে ম্যাথটা বলছিলাম যে একটি সমবাহু প্রিজম, তাহলে সমবাহু প্রিজম মানে কি? এক্ষেত্রে তার প্রিজম কোনটা কত? তাহলে এ এর মান হচ্ছে 60 ডিগ্রি, বুঝলাম না? তাহলে এ 60 ডিগ্রি, আর একটা আছে √2, তাহলে অবশ্যই আরেকটা আনসার কি আসবে? আরেকটা আনসার হবে কত? 30 ডিগ্রি। এই কোশ্চেনটা যে কতবার আসছে ভাই, আপনি যদি কোশ্চেন ব্যাংক দেখেন অনেকবার, অজস্রবার এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসছে। তারপর বলছে সূর্যের আলোর বিচ্ছরণে কোন রংটি থাকে না? আমরা নিশ্চয়ই একটু আগে পড়ছি বেনি আসহ কলা। তাহলে এখানে কি কতে হচ্ছে কমলা, কিন্তু নট কালো, সেক্ষেত্রে অপশনে থাকানো হচ্ছে কি কালো। এবং এটাও কিন্তু আমরা পড়ছিলাম যে যদি একটা আমাদের যে পৃথিবীতে যদি বায়ু না থাকতো, হ্যাঁ, যদি বায়ু না থাকতো তাহলে আমাদের পৃথিবীর আসলে টোটাল রংটা কেমন দেখা যেত? টোটাল তখন কি বায়ু শূন্যের মধ্যে আমাদের রংটা কি কালো দেখা যেত আর কি। তারপর হচ্ছে সরু প্রিজমের ক্ষেত্রে তার সূত্রটা আসলে কি? খুবই গুরুত্বপূর্ণ সূত্রটা দিয়ে পরীক্ষা অনেক ম্যাথ আসে যে সরু প্রিজমের ক্ষেত্রে তার বিচ্যুতি সূত্র হচ্ছে যে মিউ -1 প্লাস হচ্ছে এ, যেখানে এটা হচ্ছে প্রিজম কোণ, মিউটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। অনেক সময় মিউটা দেওয়া থাকে না, তখন মিউটা বের করতে হয় এই সূত্রের সাহায্যে, সাইন আই ডিভাইড বাই কত? সাইন আর, যেখানে আই মানে আপতন কোণ, আর মানে প্রতিসরণ কোণ। তারপর বলছে যে পানি ও কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, বলছে পানি ও কাচের আলোর বেগের অনুপাতটা কত? খুব গুরুত্বপূর্ণ কথা। কত মতো হচ্ছে আপনি প্রতিসরণাঙ্কের ব্যাপারটা আগে বের করেন। এখানে কার কার মধ্যে চাইছে? পানি ও কাচের সাপেক্ষে ব্যাপারটা কিন্তু চাইছে, কিন্তু আপনার এখানে যেটা আছে সেটা হচ্ছে আলটিমেটলি কি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল তাদের প্রতিসরণাঙ্কের মানটা কিন্তু দেওয়া আছে। অনুপাতটা খুবই সোজা ভাই। অনুপাতটা হচ্ছে আলটিমেটলি কি হবে, এই যে মাধ্যম দুটো আছে আপনি চিন্তা করেন, এটা মনে করেন হচ্ছে আপনার কি পানি। সো পানির ক্ষেত্রে আলটিমেটলি আমরা যদি বায়ু সাপেক্ষে চিন্তা করি তাহলে ক্ষেত্রে সূত্রটা হবে কি সি এ ডিভাইড বাই কত? সি ডাব্লিউ। আবার চিন্তা করেন আপনি হচ্ছে কাচের সাপেক্ষে চিন্তা করলেন, সেক্ষেত্রে সূত্র হবে কি সি এ ডিভাইড বাই কত? সি গ্লাস। সো আপনি যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করেন তখন কিন্তু কি হয়ে যাবে? কাটাকাটি চলে যাবে। এক্ষেত্রে আলটিমেটলি কি তখন লেখা যাবে এরকম যে মিউ ডাব্লিউ ডিভাইড বাই মিউ গ্লাস। তখন অনুপাতটা কি আসবে? অনুপাতটা আসবে এই ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক একটা যে একটা দিয়ে ভাগ করেন, সেক্ষেত্রে আলটিমেটলি তার কি তখন তার হচ্ছে সি ডাব্লিউ ডিভাইড বাই সিজি, এই মানটা কিন্তু চলে আসবে। সো আমরা একটু দেখি, এটা ভাগ করে দেখার চেষ্টা করি। তাহলে সি ডাব্লিউ সিজি চাইছি। সো আমাদের মানগুলো কত আছে ভাই? একটা আছে ভাই 4/3, এন্ড আরেকটাকে যদি আরেকটা কত আছে 3/2। সো এটা যদি আপনি উল্টায় দেন তাহলে কত হয়ে যাচ্ছে? 2/3। আলটিমেটলি কত আসছে? 8 কত 9। হ্যাঁ, আনসার আসছে 8:9। সো আসলে অপশন হচ্ছে ডি। আচ্ছা, একটু ব্যাপার এখানে বলে দেই, এটা আলটিমেটলি দেখেন এখানে যে ব্যাপারটা সেখানে ঠিক উল্টাটা হবে একটু, হ্যাঁ, এটা হবে ঠিক উল্টাটা। কারণ আলটিমেটলি দেখেন তো ওই যে কারণ ডাব্লিউ ডান পাশে ডাব্লিউ নিচে চলে গেছে, তারপর হচ্ছে জি ডান পাশে জি নিচে গেছে। যখন আপনি একটা সঙ্গে একটা ভাগ করবেন তখন ব্যাপারটা কিন্তু এরকম হবে যে ডাব্লিউ ডিভাইড বাই জি হইলে তার উপরে কি চলে যাবে? সিজি, নিচে কত? সি ডাব্লিউ। তাহলে এই ক্ষেত্রে যে আনসারটা আসবে এটা হচ্ছে কি উপরে আসছে ভাই কারটা? উপরে আসছে হচ্ছে যে এই যেহেতু আমি কাকে দিয়ে ভাগ করছি আগে ডাব্লিউ কে ভাগ করছি না, উপরে আসছে জি এরটা, নিচে আসছে ডাব্লিউটা। সুতরাং আমরা লিখতে পারি সি ডাব্লিউ ইন্টু সিজি ইকুয়াল টু 9:1। হ্যাঁ, আনসারটা হচ্ছে 9:1 হবে। আনসারটা হচ্ছে 9:1। ওকে, একটা ব্যাপার একটু বলে দেই, এখানে তো আপনি একটু কমন সেন্স খাটাতে পারেন, হ্যাঁ, যে এখানে অপশনটা ভাই আমি যদি 8:9 নাকি 9:8, এটা আসলে একটু সেন্স কাটানো যায়। কিভাবে সেন্স কাটানো যায়? এখানে কে বেশি ঘন বলেন তো? পানি বেশি ঘন নাকি কাজ ঘন? অবভিয়াসলি কাজ বেশি ঘন। এবং এক্ষেত্রে আপনারা নিশ্চয়ই এই মানটা সবাই জানেন যে পানিতে আলোর বেগ হচ্ছে কত ভাই? 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, অ্যান্ড কাচে আলোর বেগটা হচ্ছে 2 ইন্টু 10⁸ কত? 8 মিটার পার সেকেন্ড। তাহলে যেই মাধ্যমটা যত বেশি ঘন সেখানে আলোর বেগ তত কম হবে। তাহলে যেহেতু কোয়েশ্চেন আমাকে বলছে যে পানি এবং কাচের কি আমার অনুপাতটা বের করতে, তাহলে অবশ্যই পানিতে মানটা বেশি হবে, কাচে মানটা কম হবে। তাহলে আমি যদি 8:9 দাগাই তাহলে এখানে তো আলটিমেটলি কাছে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমার বেশি হওয়া লাগবে কোথায়? পানিতে। এই জন্য পানিতে বেশি, কাচের চেয়ে কম। এটা হচ্ছে একটা মনে রাখার টেকনিক আপনাদের বুঝাই দিলাম, মানে আপনারা যদি এখানে এসে কনফিউজটা হয়ে যান আমার মতো করে আর কি। আচ্ছা, এবং এক্ষেত্রে বলে দিলাম ব্যাপারটা যে এই যে এখানে মানগুলো ফিক্সড, এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে যে পানিতে মানটা হচ্ছে 2.25 এবং কাছে মানটা হচ্ছে 2 ইন্টু 10⁸। তারপর কি বলছে ভাইয়া? পুকুরের পানির ভেতর মাছকে কিছুটা উপরে দেখা যাওয়ার কারণটা আসলে কি? এটা প্রতিসরণের একটা ঘটনা, এবং আমরা নিশ্চয়ই এই সূত্রটা পরে পড়বো। তখন মিউ ইকুয়াল টু কি? ইউ ডিভাইড বাই কিউ। হ্যাঁ, উপর হচ্ছে প্রকৃত গভীরতা
নিচে হচ্ছে আপাত গভীরতা। হ্যাঁ, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করবো একটু পরে দেখবা যে আমরা যে একটু পানিটা যে উপরে মনে হয়, কেন মনে হয়, এটা হচ্ছে কি প্রতিসরণের জন্য। কারণ এই যে প্রতিসরণ থেকে ব্যাপারটা আসে কি প্রতিসরণ, তখন সেই সূত্রটাকে বললাম কি উপর হচ্ছে প্রকৃত গভীরতা, নিচে হচ্ছে কি আপাত গভীরতা। এই সূত্র দিয়ে আমাদের বলতে পারে যে কতটুকু উপরে মনে হচ্ছে, হ্যাঁ মানে কতটুকু আপাত উপরে মনে হচ্ছে বা আলটিমেটলি তার সরণটা আসলে কত। আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করবো যে মিউ ইকুয়াল টু ইউ বাই বি, প্রকৃত গভীরতা ডিভাইড বাই কি আপাত গভীরতা। তারপর বলছে কি একটি আতসী কাচের লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে 0.2 সেন্টিমিটার এবং বিবর্ধন দেওয়া আছে 2.60 হলে বলছে ন্যূনতম কত দূরত্বে বই রেখে স্পষ্টভাবে পড়া সম্ভব। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। বলছে ন্যূনতম কত দূরত্বে বইটিকে রেখে স্পষ্টভাবে পড়া সম্ভব। সেক্ষেত্রে আমরা জানি এফ ইকুয়াল টু কি ভাই, এফ ইকুয়াল টু কি 1 প্লাস ডি মাইনাস এ বাই হচ্ছে এফ, সরি এম। সো আলটিমেটলি আমার সবই দেওয়া আছে এখানে, দেখেন এই যে বিবর্ধন দেওয়া আছে 2.60, আমার এফ তো আমার কোশ্চেনে দেওয়া আছে ফোকাস দূরত্ব 0.2 এবং আমাদের এইটা তো জানা 25 সেন্টিমিটার। সো এখান থেকে আলটিমেটলি আমরা যদি ডিটা বের করতে পারি সেক্ষেত্রে আনসারটা কিন্তু চলে আসবে এবং এটার জন্য কিন্তু ক্যালকুলেটর ব্যবহার লাগবে। সো আনসার দেখেন অপশনগুলো খুবই কাছাকাছি, এই জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। আনসার হবে কত 0.32। তারপর হচ্ছে একটি অপটিক্যাল টেলিস্কোপের বস্তুর প্রতিবিম্ব হয়। আমরা অপটিক্যাল সবসময় রাখবেন যে সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হয় অপটিক্যাল কাছে, এবং সেখানে টেলিস্কোপে যখন আপনি বস্তুটা দেখবেন অবশ্যই কিভাবে দেখবেন, এটা কি বিবর্ধিত আকারে দেখবেন। সেক্ষেত্রে আনসারটা হবে কি, আনসারটা হবে কি বিবর্ধিত। এখানে অত্যন্ত বিবর্ধিত হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, যেহেতু আপনি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেখতেছেন, মানে প্রতিফলন ঘটিয়ে মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটিয়ে আপনি টেলিস্কোপের মধ্যে দেখবেন, তাহলে অবশ্যই কি এটা বড় করে দেখবেন, অত্যন্ত বিবর্ধিত হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। তারপর হচ্ছে বায়ুর সাপেক্ষে পানি এবং কাচের প্রতিসংখ্য দেওয়া থাকলে কাচের সাপেক্ষে পানির প্রতিসংখ্য কত। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। কি বলছে বায়ুর সাপেক্ষে পানি হচ্ছে 4/3। তারপর বলছে যে ভাই কাচের সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে পানি এবং কাচ, তাহলে বায়ুর সাপেক্ষে কাচ বলছে ভাই 3/2। কোয়েশ্চেনে কি চাইছে ভাইয়া, কোয়েশ্চেনে চাইছে ভাই কাচের সাপেক্ষে, কাচের সাপেক্ষে পানিটা বের করো। খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে এখানে মাধ্যম কয়টা ভাইয়া, মাধ্যম হচ্ছে 3টা, এয়ার ওয়াটার এন্ড হচ্ছে গ্লাস। তো আমি আপনাদের একটা টেকনিক শিখা দেই, এয়ার ওয়াটার এবং হচ্ছে কি গ্লাস। যখন মাধ্যম 2 এর অধিক থাকবে সবসময় থাকবেন যে 2 এর অধিক মাধ্যমের প্রতিসরণের গুণফল হবে অলওয়েজ 1। তবে তার একটা বিশেষ সিকোয়েন্স ফলো করে। সিকোয়েন্সটা কি, মনে করেন আমি এখানে এ আর ডাব্লিউ মধ্যে যদি লিখি এভাবে লিখবো এ মিউ অফ ডাব্লিউ। মনে রাখবেন যেটা দিয়ে শেষ করছি ওটা দিয়ে আবার শুরু করবো, তাহলে কি লিখবো ডাব্লিউ অফ মি জি, কারণ আমার আরেকটা মাধ্যম আছে জি আছে। আবার শেষ করছি কি দিয়ে, জি দিয়ে না, আবার জি দিয়ে শুরু করব। এখন আরো কোনো মাধ্যম আছে না, তাহলে অবশ্যই আবার কি প্রথম মাধ্যমে ফিরে যাবে। তাহলে জি মিউ ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু কত হবে 1। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ভাইয়া, যে প্রথম মাধ্যমে প্রতিসংখ্য 2 নম্বর সাপেক্ষে, আবার 2টা হচ্ছে 3-এর সাপেক্ষে, আবার 3টা কি 1-এর সাপেক্ষে, তাদের গুণফলটা কত হবে 1। সো এখানে জাস্ট এখানে মানগুলো একটু বসান। দেখেন তো মানগুলো কি আছে, দেখুন এ মি ডাব্লিউ কত দেওয়া আছে 4/3 বসাইলাম ভাইয়া, 4/3 ইন্টু ডাব্লিউ মিউ জি, এটা তো বের করতেই বলছে নাকি উল্টাটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা ডাব্লিউ মিউ জিটাকে যদি এখানে আমার চাইছে কোশ্চেনে কি জি মিউ ডাব্লিউ বলছে যে কাচের সাপেক্ষে পানি, কিন্তু ওখানে সূত্রটা আছে কি এখানে এভাবে লিখলাম যে ডাব্লিউ মিউ জি ইন্টু কোশ্চেন আছে এখানে কি জি মিউ এ, কিন্তু আপনার আছে কি এ মিউজি কত আছে 3/2। আপনি বলেন ভাই তাহলে আনসার কি হবে। সো এটাকে যদি আমি উল্টায় লিখি এভাবে লেখা যাবে না, তাহলে জি মিউ এ মানটা উল্টা যাবে, উপরে 2 নিচে কত 3। সো এখানে লেখা যাবে উপরে 2 নিচে কত 3, এটার গুণফল কত 1। এখন বলেন কত আসে, তো 4 দুগুণে 8, 3 3 কত 9। কোশ্চেন আমার যেহেতু চাইছে কাটটা জি মিউ ডাব্লিউ না, কিন্তু এখানে আছে ডাব্লিউ মিউ জি, এটা তাহলে ওই পাশে চলে যাবে। তো ওটা যদি ওই পাশে চলে যায় ঠিক উল্টা যাবে, তাহলে কি হয়ে যাবে জি মিউ ডাব্লিউ ইকুয়াল টু কত উপরে 8 নিচে কত 9। এটাই হচ্ছে আলটিমেটলি কি পানির সাপেক্ষে, সরি কাচের সাপেক্ষে পানির প্রতিসংখ্য। তাহলে আনসারটা কত উপরে হচ্ছে 8/9। সেম ওই আগের সেন্স যারা কাজে লাগাতে মানে কাজে লাগাতে যাচ্ছেন যে পানির প্রতিসংখ্য কিন্তু কি, পানির প্রতিসংখ্য কিন্তু একটু কম, আর কাচেরটা একটু কি বেশি। তাহলে আমরা যখন ডাব্লিউটা লিখি, মনে করেন আমার এভাবে যদি আমি লিখতে চাই এ মিউ বি, এ মিউ বি, তাহলে মিউ এর সূত্র হবে মিউ বি ডিভাইড বাই কত মিউ এ। তাহলে সেম যদি আমি কাচেরটা আকারে লিখেছি, যেখানে চাইছি যে কাচের, তাহলে জি জি মিউ কি ডাব্লিউ না, তাহলে আমি বললাম যে এক্ষেত্রে উপর সূত্রটা কি ডান পাশেটা উপরে বাম পাশেটা নিচে আসবে, তাহলে উপর হচ্ছে পানি নিচে হচ্ছে কি কাচ। কথা কি বুঝতে পারছেন। তাহলে আমরা বললাম যে প্রতিসরাঙ্ক কার বেশি হবে, সবসময় বলেন তো যেই মাধ্যমটা যত বেশি ঘন হবে ওটার প্রতিসরাঙ্ক কি হবে বেশি হবে। এই জন্য দেখেন কাচের প্রতিসরাঙ্ক বেশি, এই জন্য নিচে পানিটা কি উপরে, এই যে কাচেরটা নিচে পানিটা কি উপরে। তাহলে একটা জিনিস আমরা এখানে ক্লিয়ার হই, 1 নম্বর সূত্র হচ্ছে এ মিউ বি। তাহলে যদি আলোর বেগের জন্য সূত্রটা চাই, তাহলে কি বাম পাশেরটা উপরে ডান পাশেরটা কিন্তু নিচে, বি কেয়ারফুল। সেম কাহিনী তরঙ্গ দৈর্ঘ্যের জন্য একই, বাম পাশেরটা উপরে ডান পাশেরটা নিচে। সেম কাহিনী ফ্রিকোয়েন্সির জন্য বাম পাশেরটা উপরে ডান পাশেরটা কি হবে নিচে হবে। কিন্তু কিন্তু আমরা যদি এটা এভাবে লিখতে চাই এ মিউ বি, তাহলে যদি প্রতিসরাঙ্ক দিয়ে বলে তখন কিন্তু কি ডান পাশেরটা উপরে বাম পাশেরটা নিচে। এই 3টা সূত্র একটু সামগ্রিকভাবে মাথায় রাখবেন।
মিউ এর সাথে বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এই তিনটা সম্পর্ক হবে কি, যে ভাই বাম পাশেটা উপরে ডান পাশেটা নিচে থাকবে, কিন্তু একমাত্র মিউ এরটার সাথে যদি কম্পারিজন করি তাহলে আমরা কি ডান পাশেটা উপরে বাম পাশেটা কি হবে নিচে হবে। সরি। দেন বলছে জটিল অনুবীক্ষণ যন্ত্রে কয়টি উত্তল লেন্স থাকে? আমরা জানি সবাই জটিল অনুবীক্ষণ যন্ত্রে দুইটা লেন্স থাকে, একটা হচ্ছে চোখের কাছে আর একটা হচ্ছে কি বস্তুর কাছে। হ্যাঁ, একটাকে বলে অভিনেত্র, এটা হচ্ছে কি অবিলক্ষ্য। তাহলে আনসার হচ্ছে কি দুইটা, একটাকে হচ্ছে বলা হয় অভিনেত্র, এটা হচ্ছে কি অবিলক্ষ্য। দেন বলছে +2 ডায়োপ্টার ক্ষমতার একটি লেন্সের ফোকাস দূরত্ব কত? তো +2 হচ্ছে একটা উত্তল লেন্স, তাহলে F = আমরা কি জানি 1/d। হ্যাঁ, তাহলে 1/d মানে কত? 1/2 আলটিমেটলি কত? আলটিমেটলি বলতে পারি 0.5। হ্যাঁ, তাহলে +0.5 কোথায় আছে ভাইয়া? এই যে +0.5। সো আনসার হচ্ছে +0.5। এটা আমরা জানি সবাই। এবং লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে বা আলটিমেটলি লেন্সের ফোকাস দূরত্ব একক হচ্ছে সবসময় মিটারে নিতে হয়, এবং ক্ষমতার একক অলওয়েজ কি হয় ডায়োপ্টারে থাকে। দেন বলছে একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের অবিলক্ষ্য অভিনেত্রীর বিবর্ধনের পরিমাণ যদি M1 এবং M2 হয়, অলরেডি আমি সূত্রটা বলছি, তাহলে মোট বিবর্ধনটা আসলে কেমন হবে? তাদের দুইজনের কি, তাদের দুইজনের হচ্ছে গুণফলের সমান। হ্যাঁ, তাহলে মোট বিবর্ধন কি হবে? M = M1 × M2। সূত্রটা কিন্তু প্যাচ লাগায় না, যখন ফোকাস দূরত্ব দিয়ে দেওয়া থাকবে তখন কিন্তু কি সেক্ষেত্রে একটা দিয়ে কিন্তু ভাগ। সো দুইটা সূত্র খুব গুরুত্বপূর্ণ। যদি বিবর্ধন ক্ষমতা দিয়ে থাকে তাহলে হচ্ছে গুণফল, আর যদি ফোকাস দূরত্ব থাকে তাহলে কিন্তু কি একটা ভাগফল। আমি একটু যে ভাগ করছিলাম তখন কিন্তু এই যে মোটটাকে যে কোনো একটা দিয়ে ভাগ করে দিয়েছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা। তার মধ্যে নিচের কোনটি লেন্সের প্রস্তুতকারী সমীকরণ? এক্ষেত্রে একটু ভুল আছে এখানে, এটাতে আনসারটা হবে খ। এখানে একটু ভুল আছে, আনসারটা হবে খ। এবং এখানে একটু কারেকশন হবে, কারণ এই বইটা যেহেতু চট্টগ্রামে আসছে, আপনারা একটু পরে দেখবেন তপন স্যারের বইটা, এখানে প্লাসের জায়গায় আসবে হচ্ছে মাইনাস। একটা লেন্সের প্রস্তুতকারী সমীকরণ হচ্ছে 1/f = μ - 1 1/r1 - 1 কত r2। সেখানে r1 r2 কি? r1 r2 হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ। হ্যাঁ, সো এটা হচ্ছে, যদি আমরা জানি লেন্সের বেসিক্যালি দুইটা পৃষ্ঠ থাকে, যেমন যদি পরীক্ষা এখানে কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে কি ধরনের লেন্স, কোশ্চেনে বলবে উভয় উত্তল লেন্স। সো উভয় উত্তল লেন্স মানে কি? এই যে এই পাশটা উত্তল, এই পাশটা উত্তল, সেক্ষেত্রে ওই অনুসারে কি r1 এবং r2 এর মানগুলো কি প্লাস এবং মাইনাস নিতে হবে। আর এটা ব্যাপারে খেয়াল করেন যে দেখেন ফোকাস দূরত্বের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক হচ্ছে উল্টা। এটাও ক্লিয়ার হন সবাই, যে ফোকাস দূরত্বের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক কি উল্টা, কিন্তু আবার ফোকাস দূরত্বের সাথে আবার তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কিন্তু সমানুপাতিক। বি কেয়ারফুল। হ্যাঁ, আবারও বলতেছি, ফোকাস দূরত্বের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক, কিন্তু ফোকাস দূরত্বের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্কটা হচ্ছে কি ঠিক উল্টা। তারপর কি বলছে ভাইয়া? বলছে যে F ফোকাস দূরত্বের দুইটি উত্তল লেন্স পরস্পর সংস্পর্শে আনলে তার তুল্য ফোকাস দূরত্ব ঠিক অর্ধেক হয়ে যায়। একদম এই কথা কিন্তু অনেকবার আপনারা পড়ছেন, সরাসরি মুখস্থ কথা না, যে F যদি ফোকাস দূরত্ব দুইটার উত্তল লেন্স যদি আপনি কাছাকাছি এনেছিলাম, আপনি সেটা যদি একসাথে সংস্পর্শ করেন তাহলে তার তুল্য ফোকাস দূরত্ব হয়ে যাবে কি অর্ধেক। এটা আমরা একটা বড় প্রমাণ কিন্তু আমাদের বইয়েছে। দুইটা কথা মাথায় রাখবেন, বায়ু এবং পানির যদি কখনো ফোকাস দূরত্ব জানতে চাই, আমরা কিন্তু মনে রাখি যে পানির ফোকাস দূরত্ব বায়ুর কত গুণ? 4 গুণ। অনেক বড় একটা কিন্তু প্রুফ আছে সেম, যে পরীক্ষায় এই প্রমাণটা কিন্তু অনেক সময় আসে, যে ওই যে দুটি উত্তল লেন্স যদি পরস্পর আপনি সংস্পর্শ করে ফেলেন তার তুল্য ফোকাসের মানটা কেমন হবে? সূত্র কোনটা স্টুডেন্ট ভাই? ওই যে 1/f = μ - 1 1/r1 - কত 1/r2। যেহেতু উত্তল বলছে একটা প্লাস হলে একটা মাইনাস হবে, এরকম দেখে আলটিমেটলি যদি আমরা যোগ করে দেখি তাহলে তার কিন্তু মানটা কি হয়ে যাবে? টোটালটা কি অর্ধেক হয়ে যাবে। তারপর বলছে অবিলক্ষের ফোকাস দূরত্ব বাড়ালে কি হয়? আমরা একটু আগে অলরেডি ব্যাখ্যা করছি যে অবিলক্ষের যদি ফোকাস দূরত্ব বাড়ান তাহলে বিবর্ধন কমে যাবে, কারণ আমরা বলছিলাম না যে ফোকাস দূরত্ব আপনার যত কমবে দুইজনের তখন তার বিবর্ধন ক্ষমতা কি তত বেড়ে যাবে। যেহেতু আপনি বলছেন দূরত্ব বাড়াবেন তাহলে অবশ্যই কি তার বিবর্ধন কি কমবে, এবং সেক্ষেত্রে দূরবীক্ষণ যে যন্ত্র আছে সেক্ষেত্রে তার কিন্তু মানটা কি বড় হবে। কারণ দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে তাহলে আপনি অনেক দূর থেকে চলে দেখি তখন তার ফোকাস দূরত্ব বড় হলে আলটিমেটলি আপনার ভিউটা কি বড় হবে। তারপর বলছে ভাই কি প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র আসলে কোনটি? আমরা জানি প্রতিফলক দূরত্ব হচ্ছে আলটিমেটলি দুই প্রকার আছে, একটা হচ্ছে প্রতিফলক আর একটা হচ্ছে কি প্রতিসরণ। হ্যাঁ, এটা আমরা কিন্তু অনেকে ঝামেলা করে ফেলি, বিশেষ করে এই যে গেতে, হ্যাঁ গ্যালিলিও, আর হচ্ছে গেতে কি গ্রেগরি। হ্যাঁ, তো আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে যে এখানে নিউটনীয়, গ্রেগরি এবং হচ্ছে হার্সেল, এই তিনটাকে বেসিক্যালি বলা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, প্রতিফলক আসলে কোনগুলা? প্রতিফলকগুলো হচ্ছে কি গ্রেগরি, হার্সেল এবং নিউটনীয়। হ্যাঁ, এগুলোকে আমরা মনে রাখবো প্রতিফলন। হ্যাঁ, তাহলে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রকে আমরা মনে রাখবো হচ্ছে ছোট্ট টেকনিকের সাথে হচ্ছে নিগ্রহ, নিতে হচ্ছে নিউটনীয়, গ্রহতে হচ্ছে গ্রেগরি, হতে হচ্ছে হার্সেল। এগুলো হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। আর যদি বলে প্রতিসরণ তাহলে হচ্ছে কি গ্যালিলিও। হ্যাঁ, এক্ষেত্রে আনসারটা হচ্ছে কি গ্যালিলিও। তাহলে আমাদের প্যাচটা লাগবে হচ্ছে গ দিয়ে, তাহলে গ্রেগরি হচ্ছে নিগ্রহ দিয়ে মনে রাখবেন, এটা হচ্ছে প্রতিফলক, কিন্তু প্রতিসরণ বললে হচ্ছে আনসারটা কি গ্যালিলিও। দেন বলছে কি পানি ও কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, বলছে কাচে আলোর দ্রুতি এত হলে পানিতে আলোর দ্রুতি কত? এটা ম্যাথ করেও করা যাবে, বাট আমি আপনাদের বলবো সবসময় যেটা মাথায় রাখবেন যে পানির আলোক বেগ এবং কাচের আলোক বেগ মুখস্থ রাখবেন সরাসরি। পানিতে আলোর বেগটা আমি বলছি কত? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং কাচে আলোর বেগটা কত হয়? কাচে আলোর বেগটা হচ্ছে 2 ×
সরি এটা হবে পানিতে আলোর বেগটা হবে 2.25 আর কাঁচা আলোক হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে কোশ্চেনে বলছে দেখেন পানিতে মানটা কত বলছে 2.28, মানে একটু বেশি বলছে, কিন্তু আমরা অ্যাকুরেটলি জানি 2.25। ওকে, তাহলে যেহেতু এখানে একটু বেশি বলছে তাহলে কাঁচারটা এখানে একটু হালকা বেশি আনতে হবে, তাহলে এখানে 2 ছিল, আলটিমেটলি আনসার হবে কত 2.02। আমি আবারও বলতেছি তিনটা মান সরাসরি মুখস্থ করতে বলতেছি। ইয়ারেরটা আপনারা সরাসরি জানেন, ওকে এররটা জানেন। পানিরটা কত ভাইয়া? পানিরটা হচ্ছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড ভাইয়া। অ্যান্ড কাচেরটা ভাইয়া কত? কাচেরটা হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এবং এখানে একটা সিদ্ধান্ত দেখেন আসতে পারতেছেন, সেটা হচ্ছে যে কি বায়ুতে আপনি জানেন প্রতিসরাঙ্কের মান কত, আপনি জানেন বেসিক্যালি 1 ধরলাম। পানিতে আপনার প্রতিসরাঙ্কের মানটা কত ভাইয়া? পানিতে প্রতিসরাঙ্কের মান হচ্ছে 1.33। আবার দেখেন কাছে তার প্রতিসরাঙ্কের মানটা কত 1.5। তাহলে কি দাঁড়ালো ভাই বলেন তো? যে দেখেন যার মিউ যত বেশি ওই মাধ্যমটা তত বেশি ঘন, ওকে, আর সেখানে আলোর বেগ কি তত কম। আবার কি এটা বলা যায় না যে আমরা এইভাবে যদি পরীক্ষায় আসে কোয়েশ্চেন যে মনে করেন এখানে কাছে সবচেয়ে বেশি প্রতিসরাঙ্ক কি সবচেয়ে বেশি কার থেকে? ওয়াটার থেকে। কিন্তু আবার দেখেন ব্যাগ আবার কোথায় বেশি? ব্যাগ আবার কোথায় বেশি? ওয়াটার থেকে কাছে। সো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এই জন্য আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যেই মাধ্যম যত বেশি ঘন সেই মাধ্যমে বিচ্যুতি তত কম, সেখানে আলোর বেগও তত কম। আবার যেই মাধ্যম যত বেশি হালকা সেখানে মিও কি তত কম, এবং সেখানে কি তার কি আলোর বেগ তত বেশি, তার বিচ্যুতি তত কি বেশি। আমার এই কথাটা খুব ভালোভাবে মাথায় রাখবেন এবং অনেক জায়গায় এই পরীক্ষায় এই কথাটা আমার কাজে লাগবে। দেন আমরা পরে কোশ্চেন একটু দেখি। বলছে একটি লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে 25 সেন্টিমিটার। বলছে এর উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2। একে 4/3 প্রতিসরাঙ্কের পানিতে ডুবালে ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার হবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমার হচ্ছে ফোকাস দূরত্ব দেওয়া আছে, প্রতিসরাঙ্ক দেওয়া আছে। বলছে প্রতিসরাঙ্কটা যদি উল্টা করে ফেলেন সেক্ষেত্রে তার ফোকাস দূরত্বের মানটা আসলে কেমন চেঞ্জ হবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, প্রথমত দেখেন এখানে আগে ছিল কত 3/2, তাহলে আমরা বেসিক সূত্র জানি কি F = 1/u + 1/b। এটা দিয়ে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি এটা হচ্ছে লেন্সের জন্য, কিন্তু এখানে জাস্ট ফোকাস দূরত্ব দিয়ে সরাসরি বলছে এবং শুধু উপাদানের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। আমরা যেটা করতে পারি এই ম্যাথটা যেহেতু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে তখন ক্যালকুলেটর ব্যবহার ছিল, আমি জাস্ট আপনাকে হিন্টসটা দিয়েছি। F = আমরা একটু আগে সূত্র শিখছিলাম কিন্তু 1/f = μ - 1 1 কি r1 - 1/r2। সো আমি এই ব্যাপারটাকে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে 1/f এর সম্পর্ক দাঁড়াচ্ছে কি আলটিমেটলি কি, বা এক্ষেত্রে আলটিমেটলি 1/f এর সম্পর্ক দাঁড়াচ্ছে কি মিউ এর বিয়োগফলের সমানুপাতিক। সো এখান থেকে আলটিমেটলি মিউ যেহেতু দুইটা দেওয়া আছে, f একটা দেওয়া আছে, সো আর আরডি যখন আমরা গুণ করবো তো সেক্ষেত্রে আমরা কিন্তু কি তার মানটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, সো আনসারটা আসছে কত এখানে 100। তারপর বলছে অপটিক্যাল ফাইবারে কোন পদ্ধতিতে কাজ করে? অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতিতে কাজ করে ভাইয়া? অপটিক্যাল ফাইবার আমি একটু আগে বলেছি সেখানে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে কাজ করে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অপটিক্যাল ফাইবারে কোনটাতে কাজ করে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে কাজ করে। একটা ব্যাপার মাথায় রাখবেন যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার শর্ত পরীক্ষা আসতে পারে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন করবে? মাথায় রাখবেন যখন তার আপাতন কোণটা সংকট কোণ থেকে বড় হবে তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা। কি বললাম? আপাতন কোণটা সংকট কোণ থেকে বড় হবে। আপাতন কোণ কোন কোণ থেকে বড় হবে? আপাতন কোণটা সংকট কোণ থেকে বড় হলেই সেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হবে। এখন বলতে পারেন ভাই তাহলে সংকট কোণ জিনিসটা আসলে কি? সংকট কোণ জিনিসটা হচ্ছে যে আমি যদি এখানে দেখাই, এটা মনে করেন ঘন মাধ্যম, এটা মনে করেন হালকা মাধ্যম। ওকে, সো আলোক রশ্মি যখন ঘনতে হালকা যাবে তো বেসিক্যালি সে এই রাস্তা যাওয়া উচিত, কিন্তু যেহেতু হালকাতে যাচ্ছে সে অবিলম্ব থেকে অনেকটা কি দূরে সরে যাবে। তাহলে এই যে আলোক রশ্মি যে ঘন থেকে হালকাতে যাওয়ার সময় অনেকটা দূরে সরে গেছে, এক সময় এটা আপনি যদি এই কোণটা আরেকটু বাড়ান এক সময় সে কিন্তু এই দিক দিয়ে চলে যাবে, তখন তার প্রতিসরণ কোণটা দাঁড়াবে কত ডিগ্রি? তখন তার প্রতিসরণ কোণটা দাঁড়াবে ভাই কত 90 ডিগ্রি। তাহলে যেই আপাতন কোণের জন্য তার প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি, সেই কোণটাকে আমরা বলে থাকি কি সংকট কোণ, যেটাকে আমরা ইংলিশে বলছি কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কি বলা হয় ইংলিশে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবং সংকট কোণের সূত্রটা মাথায় রাখবেন θc = sin inverse 1/μ। যদি প্রতিসরাঙ্ক থাকে একটা আর যদি প্রতিসরাঙ্ক থাকে দুইটা তাহলে আলটিমেটলি মাথায় রাখবেন উপর হচ্ছে ছোট মান, নিচে হচ্ছে কোন মান ভাই? নিচে হচ্ছে বড় মান। এটা হচ্ছে সংকট কোণের সূত্র। তাহলে সংকট কোণ ঘটার শর্ত হচ্ছে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হইতে হবে, আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার শর্ত হচ্ছে তার আপাতন কোণের মানটা সংকট কোণ থেকে বড় হইতে হবে। কেন ভাই বড় হইতে হবে? যখন মনে করেন যখন এই কোণে হচ্ছে তখন তার প্রতিসরণ কোণ হচ্ছে 90 ডিগ্রি, আপনি যদি কোণটা আরেকটু বাড়ায় দেন তখন কিন্তু সে এই মাধ্যমে ফিরে আসতেছে, আর এই ঘটনার নামই হচ্ছে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মানে আলোক রশ্মি যেই মাধ্যম থেকে যাবে আবার যদি ওই মাধ্যমে ফিরে আসে তাহলে সেটার নামই হচ্ছে কি প্রতিফলন, এবং সেটা যদি ঘন থেকে ঘন হয় হালকা থেকে হালকা হয় তাহলে তার নাম হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তারপর কি বলছে ভাইয়া? একটি বিবর্ধক কাঁচ নিম্নোক্ত কোন বিম্বটি গঠন করে? তাহলে বিবর্ধকের কাজটা কি বড় করে দেখবে, তাহলে তার প্রথম কাজটা হচ্ছে কি করবে? সে সোজা দেখাবে এবং কি সে হচ্ছে মানে বড় করে দেখাবে। এখানে বিবর্ধক কাঁচ মিনস হচ্ছে আমরা যে ম্যাগনিফাইং যে গ্লাসটাকে বলছি, সো এটা অলওয়েজ কি আমাদের কি করবে? যা আমি দেখবো সোজা দেখবো এবং কি খুব বড় করে দেখবো।
তারপর কোশ্চেন বলছে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার হলে লেন্সটির ক্ষমতা কত? ভাই দুধভাত ম্যাথ, এফ ইকুয়াল টু কি জানি 1 বাই কত এফ, কিন্তু 1000 সেন্টিমিটার বলছে, তাহলে মিটারে তার মানটা হচ্ছে 10 মিটার, তাহলে আলটিমেটলি কত 1/10, আর 1/10 মানে কত 0.1 ডায়োপ্টার। আনসার হচ্ছে 1/10 বা 0.1 ডায়োপ্টার। হ্যাঁ আচ্ছা, দেন বলছে যে একটি বায়ু থেকে অন্য কোনো মাধ্যমের ভেতরে আলোক রশ্মি প্রবেশের পর তার গতি 15% হ্রাস পেয়েছে, তাহলে বলছে প্রতিসরাঙ্কের মান কত? সো এটা বেশ কিছু শর্টকাট আছে, আমি আপনাদের একটা প্রসিডিউরটা বলে দিই। সেই প্রসিডিউর হচ্ছে যে মনে রাখবেন যে প্রতি স্বর্ণাঙ্কের মান অলওয়েজ একের বড় হবে। কি বললাম? প্রতি স্বর্ণাঙ্কের মান অলওয়েজ একের বড় হবে। আমি একটু আগে যে মানগুলো আপনাদের লিখে দিয়েছিলাম, দেখেন যে বায়ুতেই তার মানটা সবচেয়ে কম 1, বাকি প্রত্যেকটা মাধ্যমে কিন্তু মান বেশি। এখানে আরেকটা কিন্তু লিখে দেওয়া যায়, সেটা হচ্ছে হীরক, হীরকের মানটা কত 2.41। দেখেন প্রতি স্বর্ণাঙ্কের মান অলওয়েজ কিন্তু একের বড় হবে। তাহলে প্রতি স্বর্ণাঙ্কের মান যদি একের বড় হয়, তাহলে আপনার খেয়াল করেন এখানে প্রত্যেকটা অপশনে কিন্তু একের বড় আছে। তাহলে আগে যদি 100% হয়, এখন কি হচ্ছে তার গতি 15% হ্রাস পাইছে, তার মানে সে অধিকতর ঘন মাধ্যমে প্রবেশ করছে। তাহলে আগে যদি হয়তো ভাই 100, এখন সেটা কমে কত হয়ে গেছে ভাই 85। এখন আপনি বলেন ভাই মিউটা তাহলে কিভাবে বের করবেন? তাহলে মিউ ইকুয়াল টু কি হবে? আগে ছিল 100, এখন কত হয়ে গেছে 85। সো এটা আলটিমেটলি হচ্ছে কি প্রতিসরাঙ্কের বেসিক সূত্র। এবং আমরা মোটামুটি এটাও জানি যে 1 মিউ অফ 2, এটা সূত্র কি ভাইয়া? এটা সূত্র হচ্ছে কি মিউ 2 ডিভাইড বাই কত মিউ 1। হ্যাঁ, এটা হচ্ছে কি মিউ 2 ডিভাইড বাই কত মিউ 1। সো এক্ষেত্রে আমরা এই সূত্র দিয়েও আমরা এটা লিখতে পারি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগে ছিল 100, এখন কত হয়ে গেছে 85, তাহলে আলটিমেটলি মিউ ইকুয়াল টু হবে কত? উপরে 100, নিচে হচ্ছে কত 85। সো আমরা একটু যদি ক্যালকুলেশন করে মানে ম্যাথটা বের করার চেষ্টা করি, তাহলে 1 থেকে একটু বেশি হবে, কারণ যেহেতু 100, তাহলে এই জন্য আনসার হচ্ছে কত 1.18। হ্যাঁ, এটা হচ্ছে আলটিমেটলি তার প্রতিসরাঙ্ক বের করার একটা প্রসেস। তারপর কি বলছে ভাই একটি জলাশয়ের প্রকৃত গভীরতা, আমি একটা সূত্র দিয়েছিলাম মনে আছে কিনা আপনাদের, যে মিউ ইকুয়াল টু প্রকৃত গভীরতা ডিভাইড বাই হচ্ছে কি আপাত গভীরতা। কোশ্চেনে চাইছে এই আপাত গভীরতা আসলে কত, তাহলে আমরা আপাত গভীরতা ভি ইকুয়াল টু কি লিখবো ভাইয়া? ইউ ডিভাইড বাই কত মিউ। ওকে, কোশ্চেনে ইউ কত আছে ভাই? ইউ আছে কত 6 মিটার, আর তার মিউ কত ভাইয়া? মিউ হচ্ছে প্রাণীর প্রতিসংখ্যা, সেটা কত 4/3। তো এটা যদি উল্টে যায় কত হচ্ছে ভাইয়া 6 × 3, নিচে কত 4, 3 6 কত 18, 18কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, আনসার আসবে কত ভাই 4.5 মিটার। এটাই হচ্ছে ভাইয়া তার কি আপাত গভীরতা। কিন্তু বি কেয়ারফুল, কোশ্চেনে যদি আপাত সরণ চাই, আপাত সরণ চাইলে তখন সেক্ষেত্রে আনসার হবে ইউ মাইনাস কিন্তু ভি। সরণ যদি চাই, সরণ মানে কি লাস্ট থেকে আগে, মনে করেন আপনি এটা একটা মনে করেন পুকুর, সো এই পুকুরের টোটাল গভীরতা মনে করেন 6 মিটার। সো আপনি এখানে একটা বস্তু রাখছেন, কিন্তু আপনি এটা একটু উপরে দেখতেছেন। সো কতটুকু উপরে দেখতেছেন? সো মনে করেন এখান থেকে যে আমরা যেটা মাপবো সেটা হচ্ছে কি ভি, মানে বিম্বের দূরত্ব। আর এই যে যতটুকু উপরে দেখতেছেন না, এটা আলটিমেটলি তার কি সরণ। তাহলে সূত্রটা হবে কি তখন যে ইউ মাইনাস ভি। তাহলে আনসারটা হবে তখন কত? তখন আনসারটা হবে 6 - 4.5, মানে আলটিমেটলি কত 1.5 মিটার। এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার আপাত সরণের সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে তার কি আপাত সরণের সূত্র। তারপর কি বলছে ভাইয়া, যে একটি আলোক রশ্মি বায়ু থেকে কাছে প্রবেশ করছে, তো বায়ু থেকে কাছে প্রবেশ করে তার প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2। বায়ু গ্লাস, আনসার হচ্ছে এখানে কত আছে 3/2। দেন বলছে যে আংশিক প্রতিফলিত এবং আংশিক প্রতিসরিত হচ্ছে, তাহলে প্রতিফলনে কি যেই মাধ্যম থেকে আসছে ওই মাধ্যমে চলে আসছে। তাহলে আলটিমেটলি এখানে কিন্তু মিউ এর কোনো সম্পর্ক নাই। মিউটা ঠিক কখন হবে? যখন একটা আলোক রশ্মি মনে করেন একটা মাধ্যম ক্রস করবে, তো মাধ্যম ক্রস করলে সেটাতে কি বেঁকে যাবে, আর এই বেঁকে যাওয়ার ঘটনাকে আমরা বলে হচ্ছে কি প্রতিসরণ। এখন আসেন যে বলছে যদি আপাতন কোণ হয় 45 ডিগ্রি, তাহলে তার প্রতিসরণ কোণটা কত? ইম্পর্টেন্ট কোশ্চেন। আপাতন কোণ যদি হয় 45 ডিগ্রি, প্রতিসরণ কোণটা আসলে কত? এখন দেখেন এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা আসলে ইউজ করতে পারি, আমি একটু একটা সূত্র বলছিলাম যে মিউ ইকুয়াল টু কি ভাই আপাতন কোণের সাইন ডিভাইড বাই কি প্রতিসরণ কোণের সাইন। ওকে, আমাকে কোশ্চেনে বলছে তার প্রতিসরণ কোণটা বের করতে, তাহলে আমরা কি লিখবো যে ভাই সাইন আই ইকুয়াল টু আর ইকুয়াল টু সাইন আই ডিভাইড বাই কত মিউ। সুতরাং আমরা আর ইকুয়াল টু কি লিখবো ভাইয়া? আর ইকুয়াল টু লিখবো সাইন ইনভার্স 1 সাইন আই ডিভাইড বাই কত মিউ। প্রথম কথা হচ্ছে ভাইয়া এই ম্যাথ করতে পারতে তাহলে কি কি লাগতেছে, কি কি লাগতেছে ভাইয়া? আপাতন কোণ লাগতেছে এবং কি প্রতিসরণ কোণ লাগতেছে, প্রতিসরণাঙ্ক লাগতেছে। যেই দুইটা জিনিস আমার কোশ্চেনে দেওয়া আছে, আপাতন কোণটি 45 ডিগ্রি, প্রতিসরণাঙ্ক হচ্ছে কত 3/2। তাহলে আমরা লিখতে পারি যে তার প্রতিসরণ কোণ আর ইকুয়াল টু সাইন ইনভার্স। ওকে, সাইন ইনভার্স। আপাতন কোণ কত ভাই? আপাতন কোণ হচ্ছে কত ভাই 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রির মান কত ভাই? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আর নিচে আছে কত ভাই? নিচে আছে তো মিউ। মিউটা কত দেওয়া আছে ভাইয়া? মিউটা দেওয়া আছে কত 3/2। 3/2। সো আমি এখানে যদি বসাই 3/2, সো আমরা একটু এটাকে একটু কাটাকাটি করতে পারি। সো আলটিমেটলি কি আসতেছে 1/√2 ইন্টু কত 2/√3। সো আলটিমেটলি এখানে কাটাকাটি করলে কি আসবে? আর একটু আমরা এটাকে মডিফাই করি সাইন ইনভার্স 1, তাহলে এখানে 2 কে আমরা লিখতে পারবো 2টা √2। সো √2 কাটাকাটি গেলে উপরে √2, নিচে হচ্ছে 3। সো এটা হচ্ছে তার আনসার। এই যে তাহলে সাইন ইনভার্স
সাইন ইনভার্স উপরে √2 নিচে হচ্ছে 3, হ্যাঁ আনসার হচ্ছে √2 ডিভাইড বাই কত 3। আশা করি আমরা হয়তো একটা বুঝতে পেরেছি। এবং এক্ষেত্রে মেইন সূত্রটা হচ্ছে ভাই ওই যেটা যে প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু আপতন কোণের সাইন এবং হচ্ছে কি প্রতিসরণ কোণের সাইন। তারপর কি বলছে ভাইয়া, কোনো প্রিজমের 60 ডিগ্রি দেওয়া আছে, বলছে ন্যূনতম বিচ্যুতি কোণ 45 ডিগ্রি, তাহলে প্রতিসরণাঙ্ক কত? একই প্রসেস। কথা হচ্ছে কোয়েশ্চেন যেহেতু বোর্ডে আসছে, আমি বলছিলাম যদি ভাই 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি দেওয়া থাকতো তাহলে আমি চোখ বন্ধ করে আনসার 1.41 দেখাইতাম, কিন্তু এখানে না এটা। এখন খেয়াল করেন আপনার বিচ্যুতি কোণটা একটু বেশি, হ্যাঁ সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি ভাই বলছেন, সূত্র হচ্ছে ভাই মিউ ইকুয়াল টু সাইন উপর হচ্ছে প্রিজম কোণ প্লাস ন্যূনতম বিচ্যুতি কোণ ডিভাইড বাই 2 আর নিচে হচ্ছে প্রিজম কোণ ডিভাইড বাই কত 2, হ্যাঁ। সো এটার জন্য মোটামুটি আমার ক্যালকুলেটর অবশ্যই লাগবে, কারণ যেহেতু ক্ষেত্রে মানগুলো একটু ভাগ হচ্ছে। তবু আমি একটু চেষ্টা করে দেখতে পারি, তো এটা কাজ হবে না, কারণ এখানে 60 প্লাস 45 এর উপরে যোগ করলে কত হয়ে যাচ্ছে ভাই 105। 105কে 2 দিয়ে যদি ভাগ করি আনসার আসবে মানে 52 পয়েন্ট সামথিং, যেটার মানে আমি ক্যালকুলেটর ছাড়া কখনোই পারবো না, হ্যাঁ। এই জন্য আমার এই ম্যাথটা করতে অবশ্যই মাস্ট ক্যালকুলেটর লাগবে। কিন্তু বলছিলাম যদি ওই মানটা থাকতো 60, 30 এবং আরটা কত √2, তাহলে আমি ওই ক্ষেত্রে ওইটা দেখে কিন্তু আনসারটা বলে দিতে পারতাম। তারপর বলছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে না। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ভর করবে না, আপনি আপাতন কোণ যে কোনো কিছু হোক না কেন সেক্ষেত্রে প্রতিসরণ কোণটা কি ওইরকম অনুসারে হবে, তাহলে আপাতন কোণের উপর আলটিমেটলি কি করতেছে না, এক্ষেত্রে তার প্রতিসরাঙ্ক নির্ভর করতেছে না। কিন্তু মাধ্যমের প্রকৃতির উপর প্রতিসরাঙ্ক ডিপেন্ড করবে মাস্ট, তার এক্ষেত্রে কি ধরনের ঘনত্বে কি ঘনত্বের আলো ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে, এবং কি বর্ণের আলো ইউজ করতেছেন, কারণ যেই বর্ণের আলো ইউজ করবেন সেই বর্ণ অনুসারে সে বিক্ষিপ্ত হবে। কারণ জানি বেগুনি সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়, লালের বিক্ষিপ্তি একটু কম, তাহলে যে ক্ষেত্রে তার বিক্ষিপ্ত বা বিচ্যুতি কম, সেখানে তার প্রতিসরাঙ্কের সাথে বিচ্যুতি সম্পর্কটা অবশ্যই আছে। আচ্ছা, সেই জন্য আলটিমেটলি আপাতন কোণের উপর সেটা ডিপেন্ড করে, আপনি যে কোনো আপাতন করেন না কেন সেটা আপাতন কোণের উপর কি ডিপেন্ড করবে, প্রতিসরণ কোণটা বেসিক্যালি ডিপেন্ড করবে। তারপর হচ্ছে একটি উপ উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, লেন্সটি কত দূরে রাখলে বস্তুটি অর্ধেক আকারে বিম্ব গঠন করবে। একটু আগে যেটা উল্টা আমরা পড়ছিলাম মনে আছে কিনা, যে ফোকাস দূরত্ব তার অর্ধেক হয়, আমরা বলছিলাম না r/2, তাহলে আলটিমেটলি বলছে লেন্সটি কত দূরে বস্তুটা রাখলে সেক্ষেত্রে ফোকাস দূরত্ব কি হবে, ফোকাস দূরত্ব অর্ধেক বিম্ব প্রতিফলন করবে। তাহলে এটা আলটিমেটলি যদি সমমানে হতো, কিন্তু মানটা সমান না, তাহলে বলছে অর্ধেক দূরত্বে ফোকাস প্রতিফলন করবে। তাহলে আমরা সূত্র কি জানি, 1/f1 = 1/u1 প্লাস 1 কত v1। কোশ্চেনে বলছে কোন একটা উপ উত্তল লেন্স, হ্যাঁ ফোকাস দূরত্ব 10, লেন্সটি হতে কত দূরে বস্তু রাখলে, তার মানে কি আলটিমেটলি ইউ এর মানটা আমাকে জানতে দিয়েছে, তাহলে কি অর্ধেক আকারে বিম্ব গঠন করবে। কথা কি বুঝতে পারছেন, মানে ব্যাপারটা দাঁড়াইছে এরকম যে v = কি হবে u/2 হবে। ওকে, v = কি হবে u/2 হবে। তাহলে আমি এখানে লিখতে পারবো 1/f1 = 1/u1 প্লাস 1 কত v1। আমি একটু মডিফাই করতে পারবো ভাইয়া, আমি লিখতে পারবো 1 আলটিমেটলি আমার যেহেতু u চাইছে আমি এটা লিখতে পারবো 1/f1 মাইনাস 1/v1 = 1/u1 এটা লিখতে পারবো। যেহেতু v এর মানটা কি দেওয়া আছে ভাইয়া, v এর মানটা দেওয়া আছে হচ্ছে ভাইয়া অর্ধেক হয়ে যাবে, তাহলে 1 কত 2u বাই কত 1/u। সো আমাকে যেহেতু f এর মানটা দেওয়া আছে আমি এটাকে জাস্ট ওই পাশে নিতে পারি 1/2u প্লাস কত 1/u। সো যেহেতু উত্তর লেস তার মানে একটা মাইনাস হবে নিশ্চয়ই। সো আমরা যদি এটা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে একটু দেখি কি আসে। তাহলে এখানে নিচে দিলে লসাগু নেই 2u, কাটাকাটি গেলে কত 1, আর এখানে কাটাকাটি গেলে কত একটু জাস্ট এটা উল্টা হয়েছে, হ্যাঁ এখানে একটু জাস্ট প্রসেসটা উল্টো হয়েছে, কারণ হচ্ছে যেহেতু বলছে যে কি একটাকে বলেছে উপ উত্তল লেন্স, তাহলে একটা প্লাস হলে এটা কিন্তু মাইনাস হয় ব্যাপারটাতে, হ্যাঁ। তো এই জন্য একটু এখানে কারেকশন হবে, এখানে কি এটা প্লাস মাইনাস উভয় হতে পারে। যদি কোশ্চেনে অবতল বলতো তাহলে প্লাস দিতাম, উত্তল বলে এখানে মাইনাস একটা ব্যাপার আছে। আপনি এখানে কাটাকাটি করে দেখবেন সেক্ষেত্রে আনসারটা কত আসবে 2 * আলটিমেটলি ইউ চলে আসবে, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে আলটিমেটলি সরি আমার তো ইউ চাইছে না, তাহলে ইউ = 2f আসবে, এটা ক্যালকুলেশন করে 2 * f এর মান হচ্ছে 10, তাহলে আলটিমেটলি কত 20 সেন্টিমিটার, হ্যাঁ। এক্ষেত্রে আনসারটা কত 20 সেন্টিমিটার। এখানে একটু ভুল আছে, আনসারটা হবে 20 সেন্টিমিটার, হ্যাঁ একটু খেয়াল করেন আনসারটা হবে 20 সেন্টিমিটার। 20 নাকি 30 হয়, সরি আমরা একটু তো ক্যালকুলেশন করে দেখি। যদি এখানে নেই তাহলে 2 এখানে 1 + 2 তার মানে হচ্ছে 3/2u, আর এখানে হচ্ছে 1/f, হ্যাঁ একটু সরি আমরা আনসারটা সরি এটা না আনসার ওটাই হবে, কারণ আমরা এখানে একটু কারেকশন করে নেই। তাহলে 3/2u = 1/f। ওকে, সো আমরা এখানে যদি বসাই 1/f = 3/2u, তাহলে 3f = কত 2u। সুতরাং আমরা এখানে লিখতে পারি ইউ চাইছি যেহেতু 3/2 ইন্টু হচ্ছে f, সো 3 × 15 আসতেছে আনসারটা 15 সেন্টিমিটার। সরি আনসারটা আসলে 15 সেন্টিমিটার আসতেছে এখানে, বি কেয়ারফুল, হ্যাঁ এখানে ওই সেন্সটাই কাটছে আসলে, আনসারটা 15 সেন্টিমিটার আসবে এখানে, আনসারটা 15 সেন্টিমিটার, হ্যাঁ এখানে খ হবে আনসারটা। কেন খ হবে, কারণ আমরা একটু আগে শর্টকাটটা বলছিলাম যে r/2, হ্যাঁ ফোকাস দূরত্ব ঠিক অর্ধেক হয়ে যায়। সো আলটিমেটলি 10 এর অর্ধেক কত হয়ে যাবে, তাহলে 5, আর আগে তো 10 ছিল, 10 আর 5 যোগ করলে 15, হ্যাঁ আনসার আসতেছে কত 3/2, মানে আনসারটা কত 3 × 10 = 30, 2 × 15 আসতেছে এটা। তারপর বলছে কোন সম্পর্কটা আসলে এখানে সঠিক।
সো আমরা একটু দেখি কোনটা সঠিক। আমরা একটু আগে বলছিলাম যে মিউ এর ক্ষেত্রে আলটিমেটলি ডান পাশেটা উপরে, বাকি সব ক্ষেত্রে কি বাম পাশেটা উপরে, তাহলে কি সিএ ডিভাইড বাই কত, সিএ ডিভাইড বাই কত, সিবি। ওকে, দেন বলছে বেগুনি ও নীল হলুদ রঙের 3টি আলোর কম্পাঙ্ক দেওয়া আছে। বেগুনি, তাহলে বলছে নিচের কোনটি সঠিক। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে এক্ষেত্রে আলটিমেটলি কোনটার যে 3টা রং দেওয়া আছে, বলছে কম্পাঙ্কের ক্ষেত্রে আসলে সঠিক কোনটা। তাহলে যার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কি কম, তার কম্পাঙ্ক কি হবে, বেশি হবে, কারণ কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি উল্টা না, এফ এর সাথে ল্যামডা সম্পর্ক উল্টা। তাহলে লাল আলোর ক্ষেত্রে কি এখানে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে এটা কম্পাঙ্ক সবচেয়ে বেশি, দেন হচ্ছে নীল, দেন হচ্ছে কি হলুদ। তাহলে বেগুনিটা কি সবচেয়ে বেশি হবে, তাহলে বেগুনি কোথায় আছে, এই যে বেগুনি, দেন হচ্ছে কি ব্লু, দেন হচ্ছে কি এলো। তাহলে আনসার হচ্ছে বেগুনি, ব্লু এবং কি এলো। তারপর হচ্ছে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এফ এবং তার বস্তু দূরত্ব ইউ। তাহলে বলছে সম্পর্ক কিরূপ হলে সৎ মানে সোজা এন্ড বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করবে। তাহলে অবশ্যই এটা কি হইতে হবে, অবশ্যই ওই বস্তুটা মানে তার ফোকাস, দুইটা ফোকাস দূরত্বের মাঝখানে হইতে হবে। তাহলে প্রথম ফোকাস দূরত্ব থেকে দ্বিতীয় ফোকাস দূরত্ব যদি মাঝখানে হয়, তাহলে একমাত্র কি সোজা এবং হচ্ছে বিবর্ধিত গঠন করবে। তাহলে সোজা হওয়ার একটা বৃহৎ কন্ডিশন হচ্ছে তার দুই ফোকাস দূরত্বের মাঝখানে যদি হয় বস্তুটা, তাহলে একমাত্র কি সোজা বিম্ব গঠিত হবে। আচ্ছা, দেন কি বলছে ভাইয়া, একটি লেন্সের ক্ষমতা হচ্ছে 1 ডায়োপ্টার হলে ফোকাস দূরত্ব কত। আমরা অনেকবারই ম্যাথ করছি আসলে। এফ ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি 1/p লিখতে পারি। তাহলে আলটিমেটলি তো 1/1, আলটিমেটলি কত 1 মিটার। যেহেতু এখানে কোশ্চেনে কি বলে দিছে উত্তল নাকি অবতল কিছু যেহেতু বলে নাই, তো আলটিমেটলি আনসার হচ্ছে কি 1 মিটার। প্লাসও নিব না, মাইনাসও নিতে পারবো না, হ্যাঁ, কারণ কোশ্চেনে উত্তল নাকি অবতল কিছু উল্লেখ নাই। তারপর বলছে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক √2, বায়ু মাধ্যমে 45 ডিগ্রির একটি আলোক রশ্মি ওই মাধ্যমে আপতিত হলে প্রতিসরাঙ্কের জন্য রাশিটির বিচ্যুতি কত। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলছে √2, তাহলে বায়ু মাধ্যমে 45 ডিগ্রি আপতন হলে এখানে তার বিচ্যুতি কোণ দেখানো। তাহলে মনে করেন আমরা বলছিলাম না যে বায়ু সবচেয়ে হালকা মাধ্যম, তাহলে সে যদি এখানে আপতন কোণ নিয়ে আসে, তাহলে আলটিমেটলি সে একটা ঘন মাধ্যমে প্রবেশ করছে নিশ্চয়ই। তাহলে ঘন মাধ্যমে যখন প্রবেশ করা হয়, তখন আলটিমেটলি যেটা হয়, সে এদিক দিয়ে যাওয়ার কথা, কিন্তু সে একটু কাছে চলে আসে। কার কাছে চলে আসে, ওই লম্বের কাছে। তাহলে এই কোণটাকে হয়তো বলা হয় তার প্রতিসরণ কোণ, আর যতটুকু সে কাছে চলে আসছে সেটাকে বলে কি বিচ্যুতি কোণ। তখন আমরা লিখতে পারি আই ইকুয়াল টু কি আর প্লাস ডেল। সুতরাং আমরা ডেল ইকুয়াল টু কি লিখবো, আই মাইনাস কত আর। ঠিক আছে, কারণ যেহেতু সে বায়ু থেকে কোনো একটা ঘন মাধ্যমে অবশ্যই পড়ছে এবং বায়ু সবচেয়ে হালকা মাধ্যম, এক্ষেত্রে তার বিচ্যুতি কোণের সূত্র হবে কি, বিচ্যুতি কোণের সূত্র হচ্ছে ভাই আপাতন কোণ মাইনাস কি কোণ, প্রতিসরণ কোণ। তাহলে ভাই এখন বলতে পারেন ভাই আপাতন কোণ তো আছে, ওকে, আপনি আগে প্রতিসরণ কোণটা আনেন। তাহলে প্রতিসরণ কোণের সূত্র কি ভাই, যে মিউ ইকুয়াল টু সাইন আই ডিভাইড বাই কত, সাইন আর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে আর ইকুয়াল টু সাইন ইনভার্স, উপরে সাইন কত 45 ডিগ্রি মান কত 1/√2, আর এটাকে যদি উল্টায় দেয় আলটিমেটলি কত হচ্ছে 1/√2 ভাগ হচ্ছে কত √2, হ্যাঁ। সো আলটিমেটলি কাটাকাটি গুলো কি আসতেছে, সাইন ইনভার্স √2 গুণ করলে কত হাফ, কত ডিগ্রি মান হাফ ভাই, সাইন হচ্ছে 30 ডিগ্রি মান হয়, সাইন ইনভার্স আমরা এখানে হাফ মানে কত ডিগ্রি লিখতে পারি, সাইন 30 ডিগ্রি মান, হ্যাঁ, সাইন কাটাকাটি আলটিমেটলি তার আর এর মানটা আসছে কত 30 ডিগ্রি, হ্যাঁ। তাহলে তার প্রতিসরণ কোণের মানটা কত 30 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি আপাতন কোণ 45, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। তার মানে তার বিচ্যুতি হচ্ছে কত ডিগ্রি, তার বিচ্যুতি হচ্ছে 15 ডিগ্রি, হ্যাঁ। জাস্ট কিচ্ছু করে নেই ভাই, আমরা এই সূত্রটা ইউজ করছি। দেখেন আমরা এখান থেকে আর এর মানটা বের করছি, মিউ তো আই তো দেওয়া আছে 45 এর মান 1/√2 এবং মিউ এর মান কত নিচের ভাগ হচ্ছে 1/√2। তাহলে আলটিমেটলি এখানে গুণ করলে কি আসতেছে, এরকম আসতেছে না 1/√2 ইনটু কত 1/√2 গুণ করলে হাফ চলে আসতেছে। তার মধ্যে সমতলে লেন্সের ফোকাস দূরত্ব ইউ ইকুয়াল টু 1.5 হলে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আমরা অলরেডি পড়ে আসছি, হ্যাঁ। যে ক্ষেত্রে মিউ এর মানটা দেওয়া থাকলে এই ক্ষেত্রে আমরা দিকটা আগে যে সূত্র বুঝলাম যে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইনটু কত ভাইয়া 1/r1 মাইনাস কত 1/r2। যেহেতু কোশ্চেনে বলে দিচ্ছে সমতলের লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধকে আমরা যদি আর দিয়ে প্রকাশ করি, তাহলে একটা দেখুন এখানে ম্যাটটাকে এখানে 1.5 বসান, দেখবেন সেন্টার মানটাকে একটা কি দ্বিগুণ বের হয়ে চলে আসবে। দেন কি বলছে ভাইয়া, 60 ডিগ্রি প্রতিসরাঙ্ক কোণে একটি প্রিজমকে একটি তরলে নিমজ্জিত করলে ন্যূনতম বিচ্যুতি কোণ হয় 30 ডিগ্রি। তাহলে সরলের সাপেক্ষে সংকট কোণ বের করতে দেখেন মানটা কি পরিচিত লাগে কিনা, 60 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রি 30 ডিগ্রি বলছিলাম, সেক্ষেত্রে তার মিউ এর মানটা কত হয় ভাইয়া, মিউ এর মানটা কত √2, হ্যাঁ। তাহলে আমরা বলছিলাম না 60 ডিগ্রি 30 ডিগ্রি একমাত্র এই মানটা দেখবেন অনেক জায়গায় লাগতেছে, সেক্ষেত্রে এটা হচ্ছে প্রিজম কোণ বা আমরা এটাকে প্রতিসরক কোণ বলতে পারি। এটাকে বলা হচ্ছে কি ন্যূনতম বিচ্যুতি কোণ, এটা হচ্ছে তার কি প্রতিসরণকের মান। এখন বলতে পারেন ভাই এটাতে আমার আসলে লাভটা কি হলো, কারণ কোশ্চেনে চাইছে সংকট কোণ, এবং আমি সংকট কোণের সূত্র কি বলছিলাম যে থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 1 কত মিউ। যদি প্রতিসরাঙ্ক একটা হয়, যদি দুইটা থাকে তাহলে উপরে ছোটটা নিচে কি বড়টা, যেটা এখানে একটাই আছে তাহলে সূত্রটা হচ্ছে কি, সূত্র হচ্ছে ভাই সাইন ইনভার্স 1 কত 1 কত √2। সো আমরা যদি ক্যালকুলেশন করি আনসারটা কত আসবে 45 ডিগ্রি। এটা হচ্ছে তার সংকট কোণের মান। তাহলে এটা হচ্ছে কি তরলের সাপেক্ষে তার কি সংকট কোণের মান।
তারপর বলছে কোনো মাধ্যমে আলোর বেগ 2.10⁻⁸ হলে ওই মাধ্যমে প্রতিসরণ কত। এখন বলেন এই মানটা কি পরিচিত লাগে কিনা? এটা কার আলোর বেগ? এটা বলছিলেন ভাইয়া এটা হচ্ছে কাচের আলোর বেগ। তাহলে কাচের আলোর বেগ যদি এটা হয় তাহলে কাচের প্রতিসংখ্যাটা কত ছিল? 1.5। হ্যাঁ, এটা আমরা একদম সরাসরি ওই আনসার দেখেই বলতে পারি। তারপর কি বলছে, লাল ও বেগুনি বর্ণের প্রতিসরাঙ্কের মানগুলো দেওয়া আছে। বলছে যে কোনটা সঠিক হবে। আমি একটু আগে একটা কথা বলছিলাম যে প্রতি স্বর্ণাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হয় ঠিক উল্টা। ওকে, প্রতি স্বর্ণাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি উল্টা? তাহলে আমি একসাথে বলে দেখ এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কার কার সম্পর্কগুলো উল্টা। প্রতি স্বর্ণাঙ্ক, ফ্রিকোয়েন্সি, বিচ্যুতি এন্ড শক্তি, সবগুলো সম্পর্ক হচ্ছে উল্টা, কিন্তু একটার সাথে সম্পর্ক সমান, তার নাম হচ্ছে ফোকাস দূরত্ব। কার? ফোকাস দূরত্ব। তাহলে দেখেন আলটিমেটলি কোশ্চেনে বলছে এখানে এই দুইটা রঙের মধ্যে কোনটার ভাই তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলেন তো? এক্ষেত্রে রেডের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাহলে রেডের কিন্তু ভি আলটিমেটলি মিউ কম হবে। তাহলে আলটিমেটলি কি লেখা যাবে? মিউ ভি থেকে কি হবে, মানে মিউ বি বেশি হবে কার থেকে? মিউ আর থেকে। হ্যাঁ, এই জন্য দেখেন এই যে মিউ বি বেশি হয়েছে কার থেকে? মিউ আর থেকে। হ্যাঁ, সো এই জন্য এই সম্পর্কটা খুব আমাদের জানাটা খুব জরুরি। দেন বলছে একটি সমবাহু প্রিজমের কাচের সমবাহু, হ্যাঁ সমবাহু হচ্ছে কি 60 ডিগ্রি কাচের প্রিজমের কোণ তোলে যদি আলো লম্বভাবে আবদ্ধ হয় তবে তার বিচ্যুতি কোণটা আসলে কত হবে? সিম্পল ব্যাপার। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ তার মানে হচ্ছে তার 60 ডিগ্রি কোণ আছে, কি আসছে তার কোণটা আসছে। তো বলছে প্রিজমের কোণ তোলে যদি আলো লম্বভাবে আবদ্ধ হয় তাহলে তার বিচ্যুতি কোণটা কত হয়? আমরা একটু আগে পড়ছিলাম না যে সাইন উপর হচ্ছে প্রিজম কোণ প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে উপরে কি বিচ্যুতি কোণ ডিভাইড বাই 2, আর আরটা কি হবে? আরটা ইকুয়াল টু কি হবে? সাইন এ বাই কত 2। কথা বুঝতে পারছেন? সেক্ষেত্রে যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আসছে, তো এই ক্ষেত্রে আলটিমেটলি কোনো প্রতিসরাঙ্কের ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ নাই, কারণ আমরা জানি মিউ ইকুয়াল টু এই ব্যাপারটা কিন্তু জানি। যেহেতু কোশ্চেনে কোনো প্রতিসরাঙ্কের ব্যাপার উল্লেখ নাই, তো আলটিমেটলি যেই কোণে আসবে সে এই কোণে বের হয়ে চলে যাবে, তার মানে না তার বিচ্যুতি কোণের মানটা কত হবে? 60 ডিগ্রি। হ্যাঁ, সো এগুলো ছিল হচ্ছে আমাদের কি প্রফেসর মোহাম্মদ ইসহাক স্যারের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো। এখন আমরা একটু দেখবো তপন স্যার আসলে কি কি আছে, এবং অনেক কিছু এখন কিন্তু রিপিট থাকবে, সো আমরা রিপিটগুলোকে অ্যাভয়েড করে আমরা যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম জরুরি সেগুলো একটু বেশি করে দেখার চেষ্টা করবো। কি বলছে ভাইয়া, অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতি কাজ করে? অলরেডি আমরা আলোচনা করছি, সেখানে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে কাজ করে। তারপর হচ্ছে বায়ু সাপেক্ষে পানির প্রতিসংখ্যা হলে পানির সাপেক্ষে তাহলে বায়ুটা কত? খুবই ব্যাপারটা খুবই মজার। বায়ুর সাপেক্ষে ওয়াটার হচ্ছে 4/3, তাহলে আলটিমেটলি বলছে পানির সাপেক্ষে তাহলে বায়ু কত হবে? ঠিক উল্টাটা 3/4। একটু আগে বলছিলাম যে একটা উল্টা হয়। আচ্ছা, বলছে আলো চলার পথে শক্তি অপচয় কম করে যে পথে চলে সেই নীতির নামই কি? সেই নীতির নামই হচ্ছে ফার্মাটের নীতি। খুবই গুরুত্বপূর্ণ। ফার্মাটের নীতিটা কি? আলো সবসময় সহস্র পথ অতিক্রম করে, মানে অনেকটা স্মরণের মতো। আলো কি করবে? সবসময় সহস্র পথ অতিক্রম করবে। তাহলে আলো চলার পথে সবসময় সে কোন নীতি ফলো করবে? সে হচ্ছে ফার্মাটের নীতি ফলো করবে। তারপর বলছে প্রতিসরণের সময় যে রাশির পরিবর্তন হয় না। তাহলে প্রতিসরণ মানে কি? একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে ব্যাত করে তাহলে একটারই পরিবর্তন হয় না, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি। আর পরিবর্তন হয় কি? তরঙ্গ দৈর্ঘ্যের। এটা হচ্ছে পরিবর্তন হয়, এটা মাথায় রাখবেন যে পরিবর্তিত হয়। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে যে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন আলো প্রবেশ করে তাহলে তার নিচের কোনটি পরিবর্তিত হয়? পরিবর্তিত হয় তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু তার আলোর বেগ এবং তার ফ্রিকোয়েন্সি কি থাকে? সেম থাকে। তারপর হচ্ছে একটি পুকুরের একটি তলদেশে মাছকে 3 মিটার নিচে দেখা যায়, পানির প্রতিসংখ্যা এত হলে পুকুরটার প্রকৃত গভীরতা কত? তাহলে হ্যাঁ, তাহলে আমরা শুধু শিখলাম মিউ ইকুয়াল টু ইউ ডিভাইড বাই বি, এটা হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে আপাত। তো আমাকে কিন্তু বলছে প্রকৃতটা বের করতে, তাহলে আমরা ইউ ইকুয়াল টু কি লিখবো? মিউ ইন্টু ভি। মিউ কত আছে ভাইয়া? মিউ আছে হচ্ছে 4/3 এন্ড এটা আছে কত? 3। কাটাকাটি করলে কত? তাহলে এই পুকুরটার প্রকৃত গভীরতা হচ্ছে 4 মিটার। এবং পরীক্ষা যদি আসে তার সরণটা তাহলে কত? তাহলে আলটিমেটলি সরণ বের করবেন কিভাবে? 4 মিটার মাইনাস 3 মিটার, তাহলে তার সরণ হচ্ছে 1 মিটার। এটা হচ্ছে তার এই পুকুরটা, মানে আপনি কতটুকু উপরে দেখতেছেন তার সরণটা যদি চাই তাহলে 1 মিটার। তাহলে আনসারটা হচ্ছে কত মিটার? 4 মিটার। বলছে মরিচিকা ব্যাখ্যা করা যায়। আমরা নিশ্চয়ই জানি যে এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা ঘটনা, যার ফলে মরিচিকা মানে হচ্ছে আমরা রাস্তায় যখন দেখি অনেক দূর থেকে রোদ থাকে তখন মনে হয় যে উপরে রাস্তায় হয়তো পানি, কিন্তু কাছে গেলে পানি দেখি না। এই ঘটনার নাম হচ্ছে কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবং আমি বলছিলাম যে এটা কখন ঘটবে? যখন দেখা যাবে যে আপতন কোণের মানটা কি হবে? সংকট কোণ থেকে একটু কি হবে? বেশি হবে। তারপর বলছে পানি সাপেক্ষে দেওয়া আছে, এটা রিপিট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, যে বায়ুর সাপেক্ষে তাহলে পানি কত? অলরেডি আমরা এটা বের করেছি। আনসারটা কি ছিল জানি? ওই যে যেহেতু বলছে বায়ুর সাপেক্ষে কি পানি, এবং এটা আপনি কিন্তু মুখস্থও জানেন, বায়ুর সাপেক্ষে পানি আলটিমেটলি কত ভাই? 4/3 না? আলটিমেটলি কত? বায়ুর সাপেক্ষে আছে কত? 4/3। এটা কিন্তু আমরা অলরেডি মুখস্থ পড়ে আসছি। 3টা মান বলছি, 1/W ইকুয়াল টু 4/3, 1/কাচ ইকুয়াল টু কত? 3/2, এন্ড 1/হীরকের মানটা হচ্ছে 2.41। হ্যাঁ, এই 3টা মান একদম মুখস্থ রাখতেই হবে আমাকে। হ্যাঁ, এগুলো আমাকে রাখতে হবে, কারণ আলটিমেটলি আমরা যখন ভৌত বিজ্ঞান পড়বো তখন কিন্তু আমাদের এই মানগুলো কিন্তু কি প্রায়ই লাগবে। তারপর কি বলছে ভাইয়া, পানি ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.33 এবং 1.47। তাহলে এদের মধ্যেকার সংকট কোণ কত? তাহলে আমরা বলছিলাম সংকট কোণের সূত্রটা কি? থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স। যদি প্রতিসরাঙ্ক থাকে দুইটা, বলছিলাম তাহলে উপরে হবে ছোট মান
নিচে হবে কত মান, বড় মান। বলতে পারেন ভাই কেন ছোট বড় হইলো, কারণ যে সাইন নিয়ে কাজ করতেছেন, সাইনের মান তো কখনো একের বড় হবে না ভাই, এই জন্য উপর সবসময় ছোট মানটা, নিচে কি বড় মানটা। সেটা ব্যবহার করলে আমাদের আনসারটা চলে যাবে, যেহেতু এটা ক্যালকুলেটর ছাড়া কোনোভাবেই পসিবল না। যে সালগুলোতে আসছে সেই জায়গাগুলোতে তখন কি ছিল, ক্যালকুলেটর ছিল। হ্যাঁ, সো এটা আনসারটা আসছে কত, আনসার আসছে 64 ডিগ্রি 47 মিনিট। তারপর বলছে কি, অস্তগামী সূর্য দেখার জন্য পানিতে হতে একটি মাছকে, মাকে না ভাই, পানিতে থাকা একটি মাছকে কোন দিকে দৃষ্টিপাত করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তাহলে দেখেন অস্তগামী সূর্য আসলে সে কেমনে দেখবে। প্রথম কথা হচ্ছে এটা পরীক্ষায় আসে যে অস্তগামী সূর্য দেখতে হলে একটি মাছকে কি করতে হবে বা কি পদক্ষেপ নিতে হবে। আনসার হবে তাকে সংকট কোণে তাকাইতে হবে। কেন, সাপোজ চিন্তা করেন এটা যদি পূর্ব দিক হয়, এটা হচ্ছে পশ্চিম, তাহলে বেসিক্যালি সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে এই পশ্চিম দিকে মানে অস্তমিত যায়। তাহলে আলটিমেটলি দেখেন এই যে সে যখন অস্তমিত যাবে তখন তার প্রতিসরণ কোণটা কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি। তো আমি একটু আগে বলছিলাম যে যার প্রতিসরণ কোণ 90 ডিগ্রি তাকে আমরা কি বলবো, তাকে বলছিলাম হচ্ছে কি সংকট কোণ। তাহলে সূত্রটা জানি কি ছিল, তাহলে এই কোণটার নাম কি, সংকট কোণ। তাহলে সূত্রটা বলছিলাম যে থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স কত 1 বাই কত মিউ। ওকে, এখন এই ঘটনাটা আসলে কে কোথায় করতেছে, পানিতে করতেছে না। তাহলে পানির প্রতিসরণ কত জানেন, এই যে 4/3 ভাইয়া। তাহলে আপনি এখানে ইউজ করেন, তাহলে সাইন ইনভার্স 1/4/3। সো উল্টাইলে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, ওই যে ওটার মতোই, উপরের ছোট মান নিচে কি বড় মান। কারণ এখানে বাস্তবসম্মত মান হচ্ছে কি এই যে এটা, হ্যাঁ, সাইন ইনভার্স 3/4। কথা কি বুঝাতে পারছি এখান থেকে। এখানে বাকি সবগুলো মানে অবাস্তব। এটা অবাস্তব কারণ সাইন এত ডিগ্রি মানে 1-এর উপর কখনো হবে না, এটাও অবাস্তব, এটাও অবাস্তব। সো আলটিমেটলি বাস্তব মান হচ্ছে একটাই। সো আপনি চাইলে ওই অপশন থেকে কিন্তু আনসারটা করে আসতে পারেন। দেন বলছে একটি ডুবুরি পানির ভিতর থেকে অস্তগামী সূর্য দেখতে হলে তাকে কত ডিগ্রি কোণে তাকাইতে হবে। এবং এই ক্ষেত্রে দেখেন এই যে আনসারটা এখানে কত আসছে, সাইন ইনভার্স 3/4 না। আমরা যেটা করতে পারি পরীক্ষায় কিন্তু এটা সরাসরি মানটা কিন্তু চাবে। আপনাদেরকে আমি দুইটা পদ্ধতি শিখা দিতে পারি, একটা হচ্ছে সরাসরি মুখস্থ পদ্ধতি, এবং এটা মুখস্থ পদ্ধতি হচ্ছে 48.75 ডিগ্রি। কত ডিগ্রি, 48.75 ডিগ্রি। কিন্তু কারো যদি মনে হয় যে ভাই না আমাকে একটু টেকনিকটা ধরা দেন, আমি অনেক সময় এটা দেখা যায় বিশেষ করে জাহাঙ্গীরনগর এই ধরনের কাজগুলো করে থাকে, সেটা হচ্ছে আপনাকে যে এই যে এরকম অকওয়ার্ড যে মানগুলো আছে এগুলোর ডিগ্রি জানতে চাই যে কত ডিগ্রি, তখন সেটা হচ্ছে আপনাকে অপশন দেখে একটা আন্দাজি করতে হবে যে ভাই আনসারটা কত। কিন্তু আমি যে এই আনসারটা যে 48 বা 49-এর কাছাকাছি একটা মান হতে পারে, তার জন্য আমি আপনাকে চিন্তা আমি শিখিয়ে দিচ্ছি, আপনি তখন চিন্তাটা আসলে কিভাবে করবেন। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমি যদি সাইনের ভ্যালুগুলো চিন্তা করি, সাইন 0 ডিগ্রি মান সবাই জানেন 0, সাইন 30 ডিগ্রি মান সবাই জানেন কত ভাইয়া, হাফ মানে মাথায় রাখবো 0.5। আবার দেখেন সাইন 60 ডিগ্রি মান 45 ডিগ্রি মান কত ভাইয়া, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, কিন্তু কষ্ট করে মাথায় রাখতে হবে 0.7। আবার দেখেন সাইন 60 ডিগ্রি মানটা কত ভাইয়া, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আমি বলবো মাথায় রাখবেন 0.86। আমি যে ফ্র্যাকশনগুলো মাথায় রাখতে বলতেছি এগুলো একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। এখন এগুলো কেন মাথায় রাখবো, দেখেন এখানে তার ভাগফলটা কত 3/4 না, তাহলে 3কে 4 দিয়ে ভাগ করেন, আমি একটা দশমিক দিলাম, দশমিক দিলে 0। ওকে, তাহলে আলটিমেটলি কত হয় 4 × 7 = 28, তাহলে এখানে 7 হচ্ছে 28, কিন্তু 28 দিয়ে বসান 30 থেকে 28 গেলে কত থাকে 2 মানে 20, তাহলে 4 × 5 = 20, তাহলে তার ভাগফলটা কত আসতেছে 0.75। কত 0.75। এই যে এই মানটা থেকে আপনার একটা প্রেডিকশন করে নিতে হবে যে কত ডিগ্রি আনসার হতে পারে। খেয়াল করেন যখন 0.7 ছিল তখন সেটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। এখানে এর মানটা কত 0.75 না ভাইয়া, তাহলে কি 0.7-এর উপরে। তাহলে যে অপশনটাতে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে থাকবে এটাই হচ্ছে তার আনসার। তবে আমি একটা কাছাকাছি মান বলে দেবো, যেমন 70-এর জন্য কত 0.7-এর জন্য 45, তাহলে 71-এর জন্য কত 46, 72-এর জন্য কত 40 কত 7, 73-এর জন্য কত 48, তাহলে 74-এর জন্য কত 49, আর 75-এর জন্য কত 40, মানে আলটিমেটলি 50 হওয়া উচিত। তাহলে এই ক্ষেত্রে আমি এইভাবে কাছাকাছি একটা সেন্স দিয়ে বলতে পারি যে তার আনসারটা কত 48 বা 49-এর কি কাছাকাছি। এটা হচ্ছে প্রেডিকশন। কিন্তু অপশন যখন পরীক্ষায় থাকবে এভাবেই থাকবে ভাই 29, 39, 49 নাকি 59, এরকম মানে এত কাছাকাছি কখনো দিবে না। তখন আপনাকে এই যে প্রেডিকশন করতে হবে যে আনসারটা কত ডিগ্রির মধ্যে হতে পারে। যেহেতু আনসারটা 0.75 আসছে আর এখানে এই আনসারটা কি 0.7 এবং এখানে কত 0.8, তার মানে 45 থেকে 60 ডিগ্রির মধ্যে আনসার হবে কত মান হলে 0.7 থেকে 0.8 এর মধ্যে হলে। তো এই মানটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়তেছে বলেই আমি এক্ষেত্রে আনসার কত দিব 49। এটা হচ্ছে একটা প্রেডিকশন পদ্ধতি, এটা আপনাকে ক্যালকুলেটর ছাড়া ম্যাথের জন্য মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আনসারটা তাহলে কত আসছে বলেন, তাহলে এটার আনসার আমি কত বলছি প্রায় কত 49 ডিগ্রি। এটা হচ্ছে কি কার, এটা হচ্ছে আপনাকে এই যে এই কোণটা চলে আসছে, কিন্তু এই কোণটা চলে আসছে আপনার সংকট কোণ আসছে কত ডিগ্রি ভাইয়া 49 ডিগ্রি। কিন্তু এই কোয়েশ্চনটাতে চাইছে কি বলেন তো, কোয়েশ্চনটা বলছে যে
যে অপশনগুলো দেখেন, বলছে আনুভূমিকের সাথে 41 ডিগ্রি নাকি 49 ডিগ্রি। আপনি যদি এখানে 49 ডিগ্রি দেখান তাহলে ধরা খেয়ে যাবেন, কারণ আনুভূমিক মানে কোনটা ভাই, এই যে এটা না, আপনি তো এটা পাইছেন কি উলম্বের সাথে পাইছেন, তাহলে এটা যদি হয় 49 তাহলে আলটিমেটলি সবটা কত 90, তাহলে 90 মাইনাস 49 মানে কত ভাই 41 ডিগ্রি। এটাই হচ্ছে তার কি, এটাই হচ্ছে তার কি আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে ভালো হয় আনসারটা মুখস্থ রাখা, কারণ আলটিমেটলি আপনি যদি সূর্য অস্তগামী সূর্য দেখতে চান, আপনাকে পানি থেকে যদি দেখতে চান, তাহলে আপনার এই লক্ষ্যটা মাথায় রাখতে হবে এবং এটা আমার এই আনসারটা মাথায় রাখতে হবে। আমি বললাম দুইটা পদ্ধতি বললাম, বাট সেক্ষেত্রে সবচেয়ে ভালো যে টাইম সেভিংয়ের জন্য আনসারটা মোটামুটি মাথায় রাখাটাই সবচেয়ে ভালো। দেন আমরা একটু পরে দেখি, বলছে দুইটি মাধ্যমে প্রতিসরাঙ্কের অনুপাত দেওয়া আছে 0.5। বলছে যে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোনটা কত। একই প্রসেস, থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স, সূত্র কি 1/μ, যদি মিউ একটা দেওয়া থাকে, ওকে, সো আলটিমেটলি আমরা লিখতে পারি সাইন ইনভার্স 0.5 মানে কত লেখা যায়, হাফ লেখা যায় না। এখানে কিন্তু একটা ব্যাপার বলে দিচ্ছে যে প্রতিসরাঙ্কের অনুপাত, কথা কি বুঝতে পারছেন, মানে আলটিমেটলি একটা যদি হয় μ1 আর একটা হচ্ছে কি μ2, তার মানে এটা মানটা বলছে আলটিমেটলি কত হাফ। তো আমরা একটা ব্যাপার বলছিলাম যে এক্ষেত্রে যদি হাফ দেওয়া থাকে, যদি আলটিমেটলি যদি অনুপাত মানে দুইটা মানতে থাকলে উপরে ছোট মান নিচে বড় মান, তাহলে এক্ষেত্রে সাইন ইনভার্স কত হবে আলটিমেটলি কি হাফ। এখানে কিন্তু আপনি যদি মিউ এর মান যদি বসেন 0.5, তাহলে উল্টে গেলে কিন্তু এটা 2 হয়ে যাচ্ছে, আর সাইন ইনভার্স 2 এর কিন্তু কোনো ভ্যালু নাই। দ্যাটস আপনাকে যেহেতু অনুপাতটা বলছে, অনুপাত মানে কত হাফ, আর আলটিমেটলি যে দুইটা মান আছে এই জন্য উপরে ছোটটা নিচে কি বড়টা। সো এর আনসার কি সাইন ইনভার্স হাফ মানে কত ডিগ্রি, সাইন হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে কত হাফ, সাইন 30 ডিগ্রি মান। তাহলে বলছে বায়ু ও হীরকের মধ্যে সংকট কোণ 25 ডিগ্রি, তাহলে তার প্রতিসংখ্যা কত। খুবই ডেঞ্জারাস কোশ্চেন। সেম সূত্র, থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 1 কত, আমার তো বলছে প্রতিসরাঙ্ক, হ্যাঁ, তাহলে আমার সংকট কোণ দেওয়া আছে, তাহলে আমরা একটু আগে শিখছিলাম যে বাই থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স কত 1/μ, কিন্তু এখন কোশ্চেনে লাগবে হচ্ছে মিউ। তাহলে আমরা এখানে যেটা করতে পারি এটা আর গুণ করতে পারি, আমরা লিখতে পারবো মিউ ইকুয়াল টু 1 কত সাইন থিটা সি। এটা আমরা কিন্তু চাইলে লিখতে পারি। সো এখন ভাই আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে যে আমার মিউটা চাইছে, তাহলে আমরা লিখতে পারবো 1/sin 25 ডিগ্রি। সাইন 25 ডিগ্রি মানে আমি জীবনেও ভাই জানি না, হ্যাঁ। সেই জন্য আলটিমেটলি এক্ষেত্রে যেটা করবেন, আপনাদের বই দেখবেন একটা লিস্ট দেওয়া আছে, সেটা কি কি, পানির প্রতিসরাঙ্ক এবং তার সংকট কোণ, কাচের প্রতিসরাঙ্ক এবং তার সংকট কোণ, সিমিলারলি হীরকের প্রতিসরাঙ্ক এবং তার সংকট কোণ। আমি একটু আগে বলছিলাম যে হীরকের প্রতিসরাঙ্কের মানটা কেমন, মনে পড়ে কিনা আপনাদের 2.41 একটা মান মনে বলছিলাম, দেখেন কোথায় বলছিলাম যে হীরকের প্রতিসরাঙ্কের মানটা কোথায় জানি বলছিলাম যে 2.41, হীরকের প্রতিসরাঙ্ক কোথায় আছে ভাই, এই দেখেন, এই যে হীরকের প্রতিসরাঙ্ক বলছিলাম 2.41। তাহলে এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, ওই হীরকের প্রতিসরাঙ্কের মানটা কিন্তু সরাসরি মুখস্থ আপনার থাকে, তাহলে ম্যাথের জন্য এত কাহিনী করতে হবে না। সেক্ষেত্রে আনসার কি হবে, এই যে 2.41 এর যে কাছাকাছি যে মানটা আছে 2.36, হ্যাঁ। সো এখানে আবার বলতে পারেন ভাই 2.44 আছে, আমি বলছিলাম যে কাছাকাছি মান হিসেবে, কিন্তু এটার অ্যাকুরেট মানটা হচ্ছে কত 2.36। সো এই মানগুলো একটু কষ্ট করে আপনাকে মাথায় রাখতে হবে, এবং এই ম্যাথটা কিন্তু ক্যালকুলেটর সহই যে জায়গায় ছিল সেই জায়গাগুলোতে কিন্তু আসছে। বলছে একটি কাচের আপনার কি দেওয়া আছে, কাচের সংকট কোণ দেওয়া আছে, বলছে প্রতিসরাঙ্ক কত, সেম কাহিনী। তাহলে আলটিমেটলি আমরা লিখবো মিউ ইকুয়াল টু 1 কত সাইন 60 ডিগ্রি, হ্যাঁ, 1/sin 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত ভাই 1 কত √3/2, উল্টে গেলে কত 2 কত √3, হ্যাঁ। আনসার কত, তাহলে আনসার হচ্ছে কত 2/√3, হ্যাঁ, আনসার হচ্ছে এই যে 2/√3। সেম এই ম্যাথটা অনেকবার আমরা এর আগে করে আসছি, হ্যাঁ, যে এর সাপেক্ষে কাচের সাপেক্ষে পানি, কাচের সাপেক্ষে পানি কত ছিল ভাই, যেহেতু কাচ কি কাচ হচ্ছে একটা কি ঘনমাধ্যম, কার থেকে, পানির থেকে, তাহলে আনসারটা কি যে কাচেরটা নিচে, পানিরটা হচ্ছে কি উপরে।